আগের দিন আমরা লাসাতেলিয়ান নীতি পড়া শুরু করছি। তো লাসাতেলিয়ান নীতির মধ্যে প্রেসার দেখা শেষ হয়েছে আগের দিন। এরপর কনসেন্ট্রেশনের ইম্প্যাক্ট দেখছি। তারপরে টেম্পারেচারও দেখছি। টেম্পারেচারের মধ্যে একটা পার্ট বাকি ছিল। আমরা আগের দিন টেম্পারেচারের মধ্যে এগুলো আমরা দেখছি যে এক্সোথার্মিক রিয়াকশনে কেমন হবে, তারপরে এন্ডোথার্মিক রিয়াকশনে কেমন হবে, টেম্পারেচার বাড়াইলে কমাইলে কি হবে, সবকিছু দেখা শেষ। এখন লাসাতিলিয়ান নীতির আর একটা জিনিস পড়ানো বাকি। দেখো, এটার নাম হচ্ছে লাসাতিলিয়ান নীতির মধ্যে ভ্যান হফ ইকুয়েশন। ভ্যান হফ ইকুয়েশন এটা দিয়ে আসলে কি করে, এটা দিয়ে কি করে জানার আগে তোমাদের কেপিকিসি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা জানা লাগে। কেপিকিসি মানে কি জানো? কেপিকিসি কেমনে আসলো? যদি ডিটেল কিছু না বলতে পারো সমস্যা নেই, আপাতত শুধু দেখো যে কেপি মানে কি। কেপি মানে হচ্ছে সাম্য ধ্রুবক। কেপি মানে হচ্ছে একটা সাম্য ধ্রুবক। কেপি বা কেসি যাই বলো, এগুলো সাম্য ধ্রুবক। আমাদের এইটুকে আর এর বেশি কিছু লাগবে না, ডিটেইল একটু পরে জানা যাবে। তো বিগ ভ্যান্ট অফ, এই জিনিসটা এইভাবে বলা যায়। আমরা কনসেন্ট্রেশন চেঞ্জ করছি যে কোনো রিয়াকশনে, আমরা কয় রকম প্রভাব দেখতে পাইছি। হয় এটা বামে যাবে, নয় এটা ডানে যাবে। এরপরে প্রেসার যখন চেঞ্জ করি, তখন একই জিনিস দেখছি, হয় বামে যাবে নয় ডানে যাবে। কিন্তু যখন আমরা টেম্পারেচার চেঞ্জ করি, তখন আমরা গতকালকে দেখছি হয় এটা বামে যাবে নয় এটা ডানে যাবে। কিন্তু টেম্পারেচার চেঞ্জের আর একটা প্রভাব আছে। টেম্পারেচার চেঞ্জ করলে আরো একটা জিনিস বাড়তেও পারে, কমতেও পারে। ওই জিনিসটা হচ্ছে আমাদের কেপি। একটা বিক্রিয়ার টেম্পারেচার বাড়াইলে কমাইলে সিস্টেমে, বিক্রিয়া না, মানে একটা সিস্টেমের যদি টেম্পারেচার বাড়াও কমাও, তখন আমাদের কেপি এর মান বাড়তেও পারে অথবা কমতেও পারে। টেম্পারেচার বাড়াইলে কমাইলে কেপি এর মান বাড়বে না কমবে, এটার জন্য যে সূত্র, এটাই হচ্ছে আমাদের ভ্যান হফ ইকুয়েশন। ভ্যান হফ ইকুয়েশন। দেখো, ভ্যান হফ ইকুয়েশনের কথা কি আগে শুনছো? না। ও আচ্ছা, তাহলে আরো ডিটেইল বলি। এই জিনিসটা বুঝতে পারছো কি বলছে এই লাইনটা? টেম্পারেচার যদি আমরা বাড়াই বা কমাই, সেক্ষেত্রে আমাদের বিক্রিয়ার কেপি বাড়বে না কমবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ভ্যান হফ ইকুয়েশনের উপর। এই লাইন বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। কেপি কেসি সম্পর্কে তো আগে থেকে আইডিয়া ছিল, ম্যাথ হ্যাঁ, করছো আগে। হ্যাঁ, তাহলে তো হইলোই। টেম্পারেচারের সাথে কেপি কেসির একটা সম্পর্ক আছে, যেটা ভ্যান হফ দিয়ে বের করতে পারবো। তার মানে এইবার জানা দরকার হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন কি। দেখো, এটা হচ্ছে আমাদের ভ্যান হফ ইকুয়েশন। ভ্যান হফ log kp is equal to minus del h by 2.303 RT প্লাস সি। এই জিনিসটা এইভাবে লেখা যায়, মাইনাস ডেল এইচ বাই RT প্লাস সি। এক্ষেত্রে লন কেপি। এই জিনিস খেয়াল রাখবা যে যদি লগ কেপি থাকে, লগ কেপি থাকলে পরে এখানে 2.303 আসে। লন থাকলে পরে কিছু থাকে না, 2.303 থাকে না। এটা কি মিন করে? এটা মিন করে কি? এটা মিন করে এই যে এই লাইনটা একটু খেয়াল করো। আমরা যদি লন থেকে লগে নিতে চাই, তখন আমাদের 2.303 দিয়ে গুণ করতে হয়। হুম? যদি আমরা লন থেকে লগে নিতে চাই, তখন 2.303 দিয়ে গুণ করতে হয়। আমাদের ইকুয়েশনটা পারলেই হবে, খুব বেশি কিছু লাগবে না, এমনিতে তোমাদের ম্যাথ আসার কোনো চান্স নেই। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা খেয়াল করো। এই যে, তোমরা কি ওয়াই সরল রেখা সমীকরণ জানো? হ্যাঁ, সরল রেখা সমীকরণ মানে এই যেটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই সমীকরণ তো জানো।
এই হ্যাঁ। সমীকরণের চেহারা কেমন হবে? এটার চেহারা হবে হচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, মূল বিন্দুগামী সরলরেখা, এরকম না, এরকম হবে নাকি এরকম হবে? সাদাটা হবে না সবুজটা হবে? সাদাটা। এটা সাদাটা হবে না, ভুল বলছো। সাদাটা হবে যদি আমাদের এরকম হইতো। হুম হুম হুম। এই, তোমরা এই জিনিসটা ভুল বলছো। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হইলে শুধু সাদাটা হইতো। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হইলে সাদাটা হইতো। আর আমাদের যে সবুজ লাইন তার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি। এখন এখন বুঝবো কিভাবে যে কোনটা কি। দেখো এইখানে সি মানে কি? সি মানে কি? সি মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। সি মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। ছেদক মানে কি? ছেদক মানে হচ্ছে কতটুকু কাট করে আমাদের ওয়াই অ্যাক্সিস কোনটা। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তার মানে দেখো ওয়াই অ্যাক্সিস কে কতখানি কাট করছে। এই যে, এই যে জায়গাটুকু কাট করছে ওয়াই অ্যাক্সিসে, এটাকে আমরা কি বলবো? এই জায়গাটুকুকে সি। সি। হ্যাঁ। আর এম হচ্ছে আমাদের স্লোপ। স্লোপ কেমনে বের করে আমরা জানি, এই যে যে ঢাল আঁকি, এটা হচ্ছে আমাদের স্লোপ। এই ওয়াইফাই আছে, আমাদের ওয়াইফাই কানেক্ট কর। স্লোপ, এই তো। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে গ্রাফটা আমরা পারলাম। তার মানে দেখো আমাদের এই রেখাটা, এই যে ইকুয়েশনে সি নাই। সি নাই মানে কি? সি নাই মানে ওয়াই অক্ষের ছেদক নাই। সি নাই মানে ওয়াই অক্ষের ছেদক নাই। তো এই জন্য এটা মূলবিন্দুগামী। আর আমাদের যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা মূলবিন্দুগামী সরলরেখা না। তাহলে নতুন করে আবার এই জিনিস লিখি। এইবার বলো তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কেমন সরলরেখা হবে? শুধু সরলরেখা, এটা মূলবিন্দুগামী হবে না। শুধু সরলরেখা সমীকরণ, হ্যাঁ। আর যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স বলতাম সেক্ষেত্রে এটা হইতো মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ, বাট এটা মূলবিন্দুগামী না। এবার এখান থেকে আরো দুটো জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের গ্রাফটা দুই রকম হইতে পারতো। একটা হচ্ছে এইরকম, আবার আরেকটা গ্রাফ আমরা এইরকম পাইতে পারি। গ্রাফটা হচ্ছে এইরকম, দেখাই। এই যে, দেখো, এই ক্ষেত্রে আমাদের ওয়াই অংশের ছেদক আছে। এই এই প্রথম ছবিতে আমাদের সি কতটুকু? প্রথম ছবিতে আমাদের সি হচ্ছে এই যে, এটুকু সি, তাই না? শিওর, এটুকু সি। হুম। হ্যাঁ। পরের ছবিতে সি কতখানি? এই পুরোটা। এতটুকু সি। কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে দুইটা ছবি কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কি রিপ্রেজেন্ট করে? এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে কি দুইটা ছবি আঁকা যায়? হুম। হুম, এটা তার মানে সত্যি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে দুইটা ছবি আঁকা যায়। কিন্তু কথা হচ্ছে একই ইকুয়েশনের দুইটা গ্রাফ তো পাওয়া সম্ভব না। ঝামেলা কই? ঝামেলা হচ্ছে আমাদের ঢালের মধ্যে, ঝামেলা হচ্ছে আমাদের স্লোপের মধ্যে। আচ্ছা, ঢাল মানে তোমরা আশা করি কিছুটা হইলেও জানো। ঢাল মানে কি? ঢালের ডেফিনেশন কেউ দিতে পারবা? এরা জিনিসগুলো আসলে ম্যাথের মধ্যে ঢুকে গেছে, খুব বেশি জানা লাগবে না। ঢাল হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা। ঢালের একটা সংজ্ঞা হচ্ছে ট্যান থিটা। থিটা কি? এক্স অক্ষের, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ। এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণ, এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণ, ওইটাই হচ্ছে আমার থিটা, বা ওইটা হচ্ছে আমার ঢাল। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ হবে সেটা হচ্ছে থিটা। আর ওই ট্যান থিটার মানকে বলা হয় হচ্ছে ঢাল। যদি তোমরা একটা সহজ এক্সাম্পল দিতে চাই, দেখো, আমি একটা রেখা আঁকলাম। এই রেখাটা ধরো এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি, এই দিকের সাথে ধরো কোণ করছে 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমার ঢালের ভ্যালু হবে এম ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তার মানে আমার ভ্যালু আসবে 1। এই তো।
এটা হচ্ছে আমাদের একটা ঢালের আইডিয়া। আর খুব বেশি জানার নাই। তার মানে যদি আমার এতটুকু যদি না বুঝো, মুখস্থ করতে পারো, এম ইজ ইকুয়াল টু, যদি আমার এম ইজ ইকুয়াল টু পজিটিভ হয়, এম ইজ ইকুয়াল টু পজিটিভ হইলে, মানে ঢাল যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এমন গ্রাফ পাবো। আর ঢাল যদি আমার নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা এমন গ্রাফ পাবো। এই 2 নম্বর ছবির মতো গ্রাফ পাবো। ঢাল পজিটিভ মানে কি? ঢাল পজিটিভ মানে থিটার ভ্যালু হবে তোমার << 90। আর ঢাল নেগেটিভ মানে কি? থিটার ভ্যালু হবে << 90। এই তো, এই দুইটা কথা, এই যে একটা দুইটা তিনটা চারটা কথা বলছি, মনে রাখা দরকার। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে আমরা সরল রেখার সমীকরণ বোঝাই, কিন্তু সেটা মূল বিন্দুগামী সরল রেখা না, ও এক অক্ষকে ছেদ করে এমন সরল রেখা। মিনিট। হুম, দেখো, তো এই চারটা কথা আশা করি পারবা, যে ঢাল পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে। এখন এটা অ্যাপ্লিকেশন কই, অ্যাপ্লিকেশন কই, দেখো। এই যে আমাদের এই সমীকরণের মধ্যে হচ্ছে আমরা এটা অ্যাপ্লিকেশন খুঁজে পাবো। কিভাবে? দেখো, এখানে লগ কেপি কে আমরা কি ধরছি? ওয়াই। লগ কেপিটে ধরছি ওয়াই। আমাদের এই টি হচ্ছে এক্স, শুধু টি হচ্ছে আমাদের এক্স। আর টি বাদে বাকি যা কিছু ছিল, খেয়াল করো, যদি আমরা ডান পাশ থেকে টি বাদ দিই, এই যে দেখো লাল বক্স করা আছে, যদি তোমাদের দেখতে সমস্যা আরো জুম করে দিলাম, এই যে লাল বক্স করা আছে টি, এই টি বাদে বাকি যা কিছু ছিল, মানে ডেল এইচ বাই 2.303। আর এখানে একটু ভুল আছে, এটা হবে না। এই যে 2.303 আর এই চেহারাটা হবে আমার স্লোপ, চেহারাটা হবে আমার স্লোপ বা ঢাল। একটু দেখো বোঝা গেছে কিনা, এই যে এখান থেকে পরের লাইনটা কিভাবে আসলো। আমাদের সি পাইছি আমরা, তারপরে ওয়াই পাওয়া গেছে, বাকি শুধু এম পাওয়া। এম কে হবে? এক্স বাদ দিলে পরে যা কিছু পাওয়া যাবে সবকিছুই হবে আমার এম, মানে ঢাল। ঢালের আগে একটা নেগেটিভ চিহ্ন যুক্ত হয়েছে, কারণ এটা আমার ইকুয়েশনে ছিল। জিনিসগুলো একটু কঠিন, যেহেতু প্রথমবার পড়তেছো, তোমাদের শুধু এমসিকিউ আসবে, তাই ম্যাথ বা বড় কিছু আসার সম্ভাবনা নাই, ভয় পাওয়ারও কিছু না। ইকুয়েশনটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। দেখো এটা বুঝতে পারলা কিনা, এখানে ডেল এইচ এর উপরে ডিপেন্ড করে সবকিছু। এইটুক কি বুঝছো স্লোপের কাহিনী? স্লোপ কেমনে কি হইলো? না। আচ্ছা, তো কিছু নাই। আর 8 মিনিট। তুমি কি লগ কেপি এর এই লাইনটা ক্লিয়ার? এই যে এই লাইনটা কেমনে লিখলাম, এটা তো একটা ইকুয়েশন, এটা তো মানে ক্লিয়ার হওয়ার কিছু নেই, মানে হ্যাঁ, একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে এটা আমরা আসলে গ্রাফ আঁকতে চাই। এই ইকুয়েশন থেকে আমরা গ্রাফ আঁকতে চাই। গ্রাফ আঁকতে গেলে আমার কি দরকার? একটা ওয়াই দরকার আর একটা এক্স এক্স। দরকার। এক্স মানে কি? স্বাধীন চলক না অধীন চলক? স্বাধীন চলক। ভেরি গুড। আর ওয়াই হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক মানে কি? আমরা চাইলেই এক্স এর ভ্যালু চেঞ্জ করতে পারবো। এক্স যেভাবে চেঞ্জ করবো ওয়াই ওইভাবে চেঞ্জ হবে, মানে এক্স ওয়াই এর নাচাবে। আর এক্স যা খুশি করতে পারে। ওই রকম ভাবে এখানে আমাদের এটার ওয়াই ধরছি। হ্যাঁ, আমরা জানি কি আমাদের সমীকরণের হ্যাঁ। স্ট্রাকচার কি ছিল? বেসিক ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি। আমাদের সি কিন্তু দেখো রেডি। হ্যাঁ। তাহলে আমাদের দরকার কি কি খুঁজে পাওয়া? ওয়াই খুঁজে পাওয়া আর বাকি এম এক্স খুঁজে পাওয়া। তাহলে ওয়াইও আমাদের রেডি হয়ে গেছে। লগ কেপি, লগ কেপিরে আমরা ধরলাম ওয়াই, লগ কেপি কে আমরা ধরছি ওয়াই। ভালো কথা, ওয়াইও শেষ। এরপরে বাকি এম পাওয়া আর এক্স পাওয়া। এখানে এক্স মানে এক্স কি চলক না ধ্রুবক? ওয়াই তো আমরা বলছি স্বাধীন, চলক না ধ্রুবক?
চলক। অবশ্যই চলক। চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য। ধ্রুবকের নির্দিষ্ট মান থাকে, চলকের থাকে না। হুম, ঠিক। তার মানে চলক হচ্ছে যে কোনো ভ্যালু নিতে পারে, ধ্রুবকের যেটা আছে ওইটাই। তাইলে তুমি আমারে হ্যাঁ। বলো, এই যে যে ছবিটা দেখতে পাইতেছো, মানে যে ফরমেশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমার চলক, সরি এটা না, ভুল বলছি, এখানে এই যে লাইনটা খেয়াল করো, এই যে বক্সটা, এই বক্সের মধ্যে তোমার, আমি আর জুম করি, হ্যাঁ, আশা করি এখন অনেক বেশি জুম হয়েছে, দেখতে হ্যাঁ। পাচ্ছ। এই বক্সের মধ্যে চলককে আর ধ্রুবককে বলতে পারবা? ডেল এইচ কি হবে? ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ একটা বিক্রিয়ায় কতখানি তাপ শক্তি বের হবে বা শোষণ হবে, এটি তো ডেল এইচ। এটা এই ডেল এইচ নির্দিষ্ট এর করা একটা থাকে। নির্দিষ্ট ভ্যালু আছে, ভেরি গুড। 2.303 দেখেই বোঝা যায় ধ্রুবক। আর কি হবে? হ্যাঁ। আরো আর কি হবে? রিডবার্গ ধ্রুবক। মান রিডবার্গ আছে, ধ্রুবক না। ধ্রুবক হবে। আর রিডবার্গ ধ্রুবক না। শোনো, একটা জিনিস তাহলে ভালো কথা বলছো। আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, যেটার ভ্যালু কত? 8.314। 8 পয়েন্ট 4 জুল। 8.314, হ্যাঁ। বা জিরো জুল পয়েন্ট না, জিরো বা এইট 0.0821, হ্যাঁ, এটা পরে দেখতে পারবো। তো দেখো, এই তো, এটা হচ্ছে আর। তাইলে এখানে টি কি, ধ্রুবক না চলক? ধ্রুবক। আহ টি ধ্রুবক না, কি? টি হচ্ছে চলক। চলক কারণ কি? চলক। হ্যাঁ, কারণ আমরা একটা সিস্টেমের টেম্পারেচার বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তুমি না চাইলেও বাইরে ও, যেতে পারে, না চাইলেও কমে যেতে পারে, তোমার উপর তুমি কন্ট্রোল করতে পারো অবশ্যই, বাট চেঞ্জ হয় সিস্টেমের টেম্পারেচার। এই জন্য টি কি, চলক। টি হচ্ছে চলক। তাহলে দেখো, আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মধ্যে কি খুঁজে পাওয়া বাকি ছিল? খুঁজে পাওয়া বাকি এম। ছিল কি? এম আর এক্স। এম আর এক্স। এক্স আমরা পাইছি, তাই না? এক্স আমরা পাইছি, হ্যাঁ। এক্স কিছু হবে তাইলে টি। টি টি। হবে আমাদের এক্স। তাহলে আর বাকি হচ্ছে এম খুঁজে পাওয়া। এক্স বাদ দিলে যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের এম। এই যে, এম। ওইটারে আমরা নিচে লিখছি মাইনাসটা সহ। মাইনাসটা সহ এটা হচ্ছে আমাদের এম। আর এখন আমার তোমার কাছে প্রশ্ন, এম কি চলক না ধ্রুবক? এম এম কি হবে, চলক। চলক হবে? না, এম চলক সম্ভব না। এম হচ্ছে অবশ্যই ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট। এখন কেন এম চলক না এম ধ্রুবক? চলক মানে কি, যার ভ্যালু চেঞ্জ হইতে পারে, তাই না? চলক মানে যার ভ্যালু হ্যাঁ। চেঞ্জ হয়, আর ধ্রুবক মানে যার ভ্যালু চেঞ্জ হয় না। তোমরা কখনো এমন কোন সমীকরণ দেখছো যেই সমীকরণে এক্স ওয়াই জেড তিনটেই আছে? ইন্টারমিডিয়েট এরকম কিছু নাই। আমরা সর্বোচ্চ দুইজন, একজনের সাপেক্ষে আরেকজনের কন্ট্রোল করতে পারি। একজনের সাপেক্ষে আরেকজনকে কন্ট্রোল করতে পারি, মানে দুইটা চলক থাকে, দুইটা বেশি চলক থাকে না। আর আরো আরো সহজভাবে বলতে গেলে, যদি তোমরা ম্যাথমেটিক্যালি দেখো, এই যে একটা গ্রাফ আঁকলাম, ধ্রুবক কাকে বলে? এই যে আমরা আহ, একটা দাগ দিই, এটা ধ্রুবক না, এখান থেকে আমরা ভ্যালু বের করি। একটা গ্রাফের ধ্রুবক কখনোই চেঞ্জ হয় না। এই যে একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফের ধ্রুবক, সরি, চলক, ঢাল। একটা গ্রাফের ঢাল কখনোই চেঞ্জ হবে না, মানে ঢালের ভ্যালু হচ্ছে এম। আর এম এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না। এম এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না। এই জন্য এম হচ্ছে কনস্ট্যান্ট। এই জন্য এম হইল কনস্ট্যান্ট। এই তো, তার মানে আমরা দেখলাম যে এম এর যতটুকু ভ্যালু আছে সবগুলো জিনিসই কনস্ট্যান্ট, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এম। এইটা যদি আমাদের এম হয়, তাহলে হয়ে গেল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন আমার পরবর্তী চিন্তা হচ্ছে, এই এম এর আগে একটা কি আছে? মাইনাস আছে। মাইনাসটা খুব মাইনাস। গুরুত্বপূর্ণ। এখন এম এর ভ্যালু কি সবসময় প্লাস হবে না মাইনাস হবে? এটা কার উপর ডিপেন্ড করে? কোণের উপর। কোণের উপর, ঠিক আছে। আমাদের এই ইকুয়েশনটার চেহারা আরেকটু ভালো করে দেখো। আশেপাশে অনেক হিবিজিবি লিখছি এখানে, তোমাদের আজকে পারলে পিডিএফটা দিয়ে দিব। এটা দেখো, টিটা এখানে হবে না, টি এখানে হবে না। তো আমাদের এই যে গ্রাফ ইকুয়েশন, এই ইকুয়েশনে এম এর ভ্যালু ডেল এইচ এর উপর ডিপেন্ড করে, খেয়াল করো। এক একটা রিয়াকশনের জন্য ডেল এইচ এর ভ্যালু এক এক রকম। এক একটা রিয়াকশনের জন্য ডেল এইচ এর ভ্যালু এক এক রকম। এই জন্য ডেল এইচ এর ভ্যালু কি কি হইতে পারে, প্লাস না মাইনাস, না দুইটাই? দুইটাই হইতে পারে। দুইটাই হইতে পারে।
সেক্ষেত্রে আমরা এই কথাটা এখন খেয়াল করি। যদি আমরা আমরা জানি এম ইজ ইকুয়াল টু মাইনাস টেল এইচ বাই 2.303 আর এরকম আমরা দেখছি। এখন ডেল এইচ যদি ডেল এইচ যদি পজিটিভ হয়, ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশন কেমন হবে? ডেল এইচ যদি পজিটিভ হয় রিয়াকশন কি হবে, এক্সো না এন্ডো? তাফারি। তাপহারী মানে হচ্ছে এন্ডোথার্মিক। সেক্ষেত্রে আমার এম এর ভ্যালুটা কেমন আসবে বলো তো? আমরা বলতেছি ডেল এইচ এর ভ্যালু কি লিখবো? মাইনাস। আর আগে আর একটা কি আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, ঢাল ক্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। আর আমার ছবিটা তখন কেমন আসবে আমরা দেখছি। দেখো ঢাল যদি পজিটিভ হয় ছবি কেমন হয়? এই যে এরকম ছবি হয়, মানে আমরা বুঝতেছি কিরকম ছবি। সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে এইরকম। আর তাহলে পরবর্তী জিনিসগুলো উল্টা। যদি আমার ডেল এইচ মাইনাস হয় তখন আমি সেটাকে বলতে পারি তাপ উৎপাদী। তাপ উৎপাদী। এক্সোথার্মিক। তখন হ্যাঁ, তো এক্সোথার্মিক। আর তখন আমার এই ভ্যালুটা কি হবে? ডেল এইচ এর ভ্যালু, ডেল এইচ এর ভ্যালু তখন হবে আমার নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ। হ্যাঁ পজিটিভ sorry, হবে এখান দিয়ে। নেগেটিভ হবে। হ্যাঁ এখান দিয়ে পজিটিভ। এই কি বল। এই উপরে পজিটিভ হবে। হুম, হ্যাঁ তাহলে আগের জিনিসটা তো ভুল লিখছি। আচ্ছা আমি তো ভুল লিখছি, তোমরা তো বললা না। সরি। এই যে খেয়াল করো, এই জিনিসটা তো পুরোটা ভুল লিখছি আমি। এই যে টোটাল জিনিসটা ভুল। কিভাবে ভুল দেখো। এরকম করলে আসলে হয় না। আমাদের ডেল এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয় বিক্রিয়া কেমন হবে? তাপহারী বা এন্ডোথার্মিক, এটুক তোমরা বুঝছো। ডেল এইচ এর ভ্যালু তখন কি হবে? ডেল এইচ এর ভ্যালু তখন পজিটিভ হবে হবে। পজিটিভ। আর পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়, প্লাস আর মাইনাস। নেগেটিভ। তাহলে আমার এম তখন হবে মাইনাস, নেগেটিভ। আর এম যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে দেখো এম নেগেটিভ হলে গ্রাফ কেমন হয়? এই যে এরকম গ্রাফ হয়, নিচের দিকে নিচের দিকে যাবে। নামে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে নিচের দিকে যাবে। আর পরেরটা হচ্ছে যেটা ভুলে রাখছিলাম একটু আগে, যে যদি আমার ডেল এইচ নেগেটিভ হয় তার মানে এটা এক্সোথার্মিক, আর নেগেটিভে নেগেটিভে তখন স্লোপ হয়ে যাবে পজিটিভ। পজিটিভ হয়ে যাবে। তখন আমার ছবি হবে এইরকম। এই তো, এটাই হচ্ছে আমাদের সামারি। এইটুকু শেখানোর জন্যই, এই কথাটা মনে রাখার জন্যই এতখানি গল্প বা এতখানি শেখা। আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এই পৃষ্ঠই হচ্ছে তোমাদের মেইন, যে ঢাল বাড়াইলে কমাইলে কি হবে। এবার তোমাদের একটু আগেই দেখছো যে ভ্যান টফ ইকুয়েশন। ভ্যান টফ ইকুয়েশনটা কি বলতে পারবা এখন কেউ? লগ কেপি সমান কি ছিল? মাইনাস ছিল আগে একটা, তারপরে কি ছিল? ডেল এইচ বাই হ্যাঁ ডেল এইচ, ডেল এইচ বাই টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো জিরো থ্রি আর টি আর টি প্লাস সি। সি। হইলো? ভেরি গুড। আর যদি লন লিখতাম লগের বদলে তখন কি হইতো? 2.303 বাদ যাইতো। হ্যাঁ রাইট, লন লিখলে 2.333 বাদ যাইতো। এবার যদি আমরা ধরি এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, আমরা এক্সোথার্মিক নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এম এর ভ্যালু কি হবে? ডেল এইচ বাই আর। না না, মানে ওইটা তো ডেল এইচ বাই আর সেই পজিটিভ। কথা বলি নেই। পজিটিভ, হ্যাঁ মানে এক্সোথার্মিকের ক্ষেত্রে আমার এম এর ভ্যালু হবে পজিটিভ, ঢাল পজিটিভ হবে। তার মানে গ্রাফ আমরা কিরকম পাবো এটা আমরা জানি, এরকম গ্রাফ পাবো। তাহলে আমার এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা উপরের ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? উপরের ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি যদি ঢালের ভ্যালু পজিটিভ হয়? দেখো এইভাবে, লগ কেপি সমান ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর টি। এইভাবে লিখতে পারি। দেখো মাইনাসটা লিখলাম না কেন, বুঝতেছো? মাইনাসটা কেন লিখলাম না বলো তো? খেয়াল করো, এই লাইনটা ভালো করে খেয়াল করো। এখানে দেখো মাইনাস নাই, মাইনাসটা গায়েব করে দিছি। মাইনাসটা কি কারণ করলাম? এটা তাপ উৎপত্তি। হ্যাঁ মাইনাসটা বাদ দিয়ে দিছি। মেইন ইকুয়েশন কিন্তু এমনই ছিল, মেইন ইকুয়েশন কিন্তু এইরকমই ছিল। কিন্তু এখন মাইনাসটা বাদ দিয়ে দিলাম কেন? কারণ আমরা আগের পেজেই দেখছি যে
যদি আমার তাপ উৎপাদী বিক্রিয়া হয়, মানে যদি আমার এক্সোথার্মিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে কি পাবো? ঢালের ভ্যালু পজিটিভ। ঢালের ভ্যালু পজিটিভ। এই জন্য দেখো আমরা এখানে মাইনাসটা লিখলাম না। লিখলে সমস্যা হইতো এমন না, লিখলাম না জাস্ট এই জন্য যে আমরা বুঝতে চাই এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু। এখন লগ কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন খেয়াল করো। লগ কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন? লগ কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। হুম, লগ কেপি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। শিওন্তি এটা বুঝছো? হ্যাঁ, তার মানে টেম্পারেচার বাড়লে কেপি বাড়বে না কমবে? বাড়বে। টেম্পারেচার, এই টেম্পারেচার বাড়লে, এ না, কমবে ওয়ান বাই কমবে টি, কমবে। 1/t হ্যাঁ, কমবে। হ্যাঁ টেম্পারেচার বাড়লে কমবে। তার মানে কোন বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে কমবে? তাপ হারি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। এইটা তাপ হারি না তাপ উৎপাদী? তাপ উৎপাদী। তাপ উৎপাদী, হ্যাঁ। এই জিনিসটাই তোমার এখানে এখন লেখা দেখতে পারবা, যে এই যে হচ্ছে আমাদের গ্রাফ ছিল, তারপরে এইখানে পাশ দিয়ে একটা জিনিস লেখা আছে যেটা তোমাদের, এগুলো আসলে পিডিএফটা প্রিন্ট করা তো আসলে এখন তোমাদের পক্ষে সম্ভব না। পিডিএফটা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবে। এই যে এইরকম দেখো, লগ কেপি এর সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল। এই যে আমি ঘুরাই দেখাই। এই যে দেখো, এখানে লেখাটা খেয়াল করো, লগ কেপি এর সাথে সম্পর্ক কেমন ছিল? 1/t। তার মানে কেপি সমানুপাতিক 1/t। তাইলে কেপি যদি বাড়ে কখন? যদি টেম্পারেচার কমে। আর টেম্পারেচার বাড়লে কেপি কমবে। কমবে। হ্যাঁ, এটাই ছিল আমাদের কাহিনী, আর কিছু না। এই জিনিসটাই পরীক্ষা এমসিকিউতে আসে। আর তাপ হারির ক্ষেত্রে কি, তাপ হারির ক্ষেত্রে কি হবে? সম্পূর্ণ উল্টা দেখো। তাপ হারির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হবে, গ্রাফটা এরকম হবে। তাপ হারির ক্ষেত্রে কেপি বাড়লে পরে কখন? টেম্পারেচার বাড়লে কেপি বাড়বে, টেম্পারেচার কমলে কেপি কমবে। তোমাদের এখানে আবার লিখে দেখাই কিরকম হয় তাপমাত্রা কমলে। লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই 2.303 আর টি প্লাস সি। এখন তাপ হারি নিয়ে কাজ করতেছি, এন্ডোথার্মিক নিয়ে কাজ করতেছি। ডেল এইচ এর ভ্যালু কি হবে? ডেল এইচ এর ভ্যালু হবে আমার প্লাস, ডেল এইচ এর ভ্যালু হবে আমার প্লাস। পজিটিভ। তার মানে আমার এই টোটাল জিনিসটা কেমন আসবে? আগে একটা নেগেটিভ থাকবেই থাকবে, নেগেটিভ থাকবেই থাকবে। তার মানে কি জিনিস হয়? লগ কেপি সমানুপাতিক -1/t। দেখো এটা লেখা যায় কিনা। আগেরটা ছিল লগ কেপি ইনভার্স 1/t, আর এটা লগ কেপি 1/t, কিন্তু আগে একটা কি আসছে? মাইনাস মাইনাস। আসছে। এখন তুমি বলো, দেখি কি বলো, কেপি এর সাথে 1/t কি, সরি, এখন আমার তোমার কি মনে হয় টেম্পারেচার বাড়লে কেপি কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। দেখে কি মনে হচ্ছে টেম্পারেচার বাড়লে কেপি কি হবে? কমার বাড়বে কথা মনে না? হচ্ছে। কমার তো কথা, কেন কমার কথা ছিল? কারণ আমরা দেখতে পাচ্ছি টি আর লগ কেপি কেমন সম্পর্ক? ব্যাস। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো আমরা এখানে একই জিনিস দেখছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক সমানুপাতিক দেখছি। না। এই যে আগের ছবিটা দেখো, এই যে আগের ছবিটা, আগের ছবিটায় কি দেখছি আমরা? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে আমাদের আগের স্লাইড আসছে, মনে হয় আগের স্লাইড তোমাদের। এই যে তাপ উৎপাদীর ক্ষেত্রে আমরা দেখছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। টেম্পারেচার যদি বাড়ে কেপির ভ্যালু কমে। কিন্তু আমরা এখানেও কি দেখতেছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি না কিন্তু বুঝো মাইনাসের বলো। কারণে। হ্যাঁ, এই মাইনাসের তো কারণে ভেরি উল্টো গুড। হয়েছে। হ্যাঁ, 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 মাইনাসের কারণে উল্টো হয়েছে। টেম্পারেচার বাড়লে কমে, এইটা এখানে হবে না। কেন হবে না? ফর মাইনাস। তাহলে এখানে কি হবে? সমানুপাতিক হয়ে যাবে। টেম্পারেচার বাড়লে কেপি এর ভ্যালু বাড়বে। বাড়বে। হ্যাঁ, তাহলে একদম ফাইনাল সামারি,
টেবিল করলে পরে কি হবে যে এখন তোমরা চাইলে মুখস্থ করতে পারো, কারণ তুমি বেসিক জিনিস বুঝতে পারছো। আর নাইলে পরে করে দেখতে হবে। টেম্পারেচার যদি বাড়ে কোন রিয়াকশনের ক্ষেত্রে? এক্সো। টেম্পারেচার বাড়লে কেপির ভ্যালু কি হবে, কমলে কি হবে? আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কি হবে? আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কি হবে? টেম্পারেচার বাড়লে কেপি বাড়বে। টেম্পারেচার বাড়লে কেপি এখানে বাড়বে, বাড়বে। আর এইখানেও কমাইলে কমবে। কেপি কমবে। আর এক্সোথার্মিকের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার বাড়াইলে কেপি কমবে, আর কমাইলে কেপি বাড়বে। এই তো, বাড়বে। শেষ। আহ, শেষ শেষ শেষ। দেখো, তার মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস শেষ করলাম। তোমরা যখন তোমাদের এই বই তো তোমার কাছে আছে এখন, তাই না? হ্যাঁ। এই যে দেখো, এই গ্রাফগুলো এখানে দেখাইছে। এই যে গ্রাফগুলো, এই যে চারটা গ্রাফ, তাপ হারে বিক্রিয়ার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। এখন বলবা এইটা একরকম ঢাল, এইটা একরকম ঢাল, তাই না? এটা আমাদের ব্যাপার না, এক এক বিক্রিয়ায় ঢালটা এক এক রকম হবে, বেসিকটা সেম। মানে বেসিকটা হচ্ছে কিভাবে কাট করতেছো বাই অক্ষকে। এবার বিক্রিয়ায় এই জিনিসগুলো তোমাদের মনে রাখা লাগবে, কোন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কি কাজ করে। হেবার পদ্ধতিতে কি বানানো হয়? হেবার পদ্ধতিতে NH3 অ্যামোনিয়া বানানো হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া বানানো হয়। আর এই বিক্রিয়ায় কতখানি তাপ উৎপন্ন হয়? 92 কিলোজুল। 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। কতটুকু আমাদের অনুকূল তাপমাত্রা? অনুকূল তাপমাত্রা মানে কি? মানে একটা বিক্রিয়া তুমি কম তাপমাত্রা করতে পারো, বেশি তাপমাত্রা করতে পারো। যেমন ধরো তুমি চা করতে গেলা, চা অল্প তাপ দিয়ে রান্না করা সম্ভব, আবার বেশি জাল দিয়ে রান্না করা সম্ভব, মানে চা যা করা সম্ভব, কিন্তু বেশি জাল দিয়ে চা করলে চা ভালো হয় না। অল্প হিটে বেশিক্ষণ রান্না চা বানাইলে চাটা টেস্ট হয়। তো তার মানে অনুকূল তাপমাত্রা কি চা বানানোর? কম তাপমাত্রা, বেশি সময়। কম তাপমাত্রা, বেশি সময়, মানে কম হিট। একই রকম ভাবে অ্যামোনিয়া উৎপাদনের কাহিনীও একই রকম, যে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসে অ্যামোনিয়া উৎপাদনটা ভালো হয়। এক একজনের জন্য এক এক রকম। কারণ তুমি চার জন্য যে তাপমাত্রা হবে, তুমি যদি মাছ রান্না করতে যাচ্ছ, সবজি রান্না করতে যাচ্ছ, তখন তো একই তাপমাত্রা হবে না, অন্য কিছু হবে। তো অ্যামোনিয়ার জন্য 450 থেকে 500। প্রভাবক হিসেবে আমরা ইউজ করবো আয়রন। আয়রন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রভাবক। আর প্রভাবক সহায়ক মানে কি? আচ্ছা, প্রভাবক মানে কি তোমরা জানো? প্রভাবক মানে কি? হুম। প্রভাবক মানে কি? বিক্রিয়া সহায়তা করতে সাহায্য করে। বিক্রিয়া দিলে মানে গতি বৃদ্ধি হয়। হ্যাঁ, এটাই। তাহলে কি বৃদ্ধি হয় না হ্রাসও হয়? হ্রাসও হয়। হুম। হুম। হ্রাসও হয়। প্রভাবক মানে হচ্ছে, শোনো, সহজ পরিবর্তন ভাবে। করলেই হ্যাঁ, প্রভাবক। পরিবর্তন করলেই প্রভাবক। পরিবর্তনটা কি করবে? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি। তোমার জীবনে যত মানুষ আছে বা বন্ধু বান্ধব আছে, যাই বলো, এরা তোমার জীবনে যারা প্রভাব ফেলতে পারে, তোমার জীবনে ভালো প্রভাবও ফেলতে পারে। কেউ তোমার দুইটা ভালো কথা বললো, তোমার ভালো লাগবে, মানে তোমার কাজ করতে আগ্রহ বেশি পাবা। পজিটিভ প্রভাব মানে ধনাত্মক প্রভাবক বলে। এই যে কেমিস্ট্রি বলে ধনাত্মক প্রভাবক। আর কি একটা খারাপ বাজে কথা বললো, তোমার মন ভেঙে দিল, তখন সেটা হবে ঋণাত্মক নেগেটিভ। প্রভাবক। হ্যাঁ, তার মানে ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায়, আর ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায়। কমায়। হ্যাঁ, এই তো। তাহলে আয়রন একটা ধনাত্মক প্রভাবক। আর প্রভাবক সহায়ক মানে কি? প্রভাবক সহায়ক মানে হচ্ছে, ধরো তোমার মন খারাপ, এবার তোমার কোনো একটা বন্ধু আসছে তোমার মন ভালো করতে। ও জানে যে কি কি বললে তোমার মন ভালো হবে। ও সাথে করে আরো দুজন বন্ধু নিয়ে আসছে, যারা তোমার মন ভালো করতে আসছে। ওরা হচ্ছে প্রভাবক সহায়ক। মানে একজন মেইন, ওর সাথে ওরা আরো, মানে ধরো একজন ও করলো কি, একজনের নিয়ে আসলো যে খুব ভালো গান গায়, যার গান শুনে তোমার মন ভালো হয়েছিল। তো ওই গান, যে গান ভালো গায়, ও তোমার ধরো ডিরেক্টলি চিনেও না। ও ধরো মানে চিনেও না, কিন্তু ও কারে সাহায্য করতেছে? তোমারে না আয়রন রে? মানে তোমার বন্ধুকে। বুঝতে পারছো কি বলছি? প্রভাবক সহায়ক জিনিসটা কি? হ্যাঁ। তো প্রভাবক সহায়ক হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য। এমও মানে কি? এমও মানে কি? এমও মানে হচ্ছে মলিবডেনাম।
একটা এলিমেন্ট পর্যায় সারণীর, আর Al2O3 এটা মানে হচ্ছে অ্যালুমিনা। Al2O3 মানে হচ্ছে অ্যালুমিনা। আর এই তো এটা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার প্রেসার, এই প্রেসারে আমাদের এই পদ্ধতি খুব ভালো চলে। স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি কি? স্পর্শ পদ্ধতিতে H2SO4 বানানো হয়। এই ক্ষেত্রে টেম্পারেচার দেখো 450 থেকে 500, ভয়াবহ V2O5 বা পিটি, আর চাপ 2 atm। এখন প্রশ্ন হচ্ছে এটার নাম কি V2O5 এর? V2O5 এর নাম কি? ভি মানে কি? ভি মানে ভ্যানাডিয়াম। আর ও মানে কি? অক্সিজেন। তাহলে কি হবে? ভ্যানাডিয়াম, 5টা অক্সিজেন আছে, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এই তো, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। আর বার্কল্যান্ড পদ্ধতি লাগবে না। বার্কল্যান্ড এই দুটা লাগবে না। এইবার দেখো, তোমাদের এই কয়েকটা এমসিকিউ করাই দিই। বিক্রিয়ার সাম্যের ওপর কোনটির প্রভাব নেই? এটা তোমাদের পারা জিনিস, তাই না? বিক্রিয়ার সাম্যের ওপর কোনটির প্রভাব নেই? কোনটার নেই? তাপমাত্রা, চাপ, প্রভাবক। প্রভাব, ঘনমাত্রা। হ্যাঁ, প্রভাবের ভূমিকা নাই। হ্রাস করলে কি হবে, বৃদ্ধি করলে কি হবে, এগুলো সব তোমাদের পারা। এই 5 নাম্বারটা একটু খেয়াল করো। এখানে দেখো বিক্রিয়াগুলো কার সাপেক্ষে দেখাইছে। বলছে কোনটি তাপ হারি বিক্রিয়া, তাই না? কোনটি তাপ হারি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া, হ্যাঁ। দহন করলে কি হয় বলো তো? দহন করা মানেই কি? আচ্ছা, দহন করা মানে বুঝো তোমরা? দহন করা মানে জ্বালানো। কি? জ্বালানো। হ্যাঁ, কার রেসপেক্টে জ্বালানো? অক্সিজেনের সাথে। অক্সিজেনের অক্সিজেনের। সাথে যদি হ্যাঁ, অক্সিজেনের সাথে যদি কোনো কিছু বিক্রিয়া করে তাহলে সেটাকে দহন বলে। দেখো এখানে কার্বন C+O2 মানে CO2, এটা কই তৈরি হয় বলতে পারবা? এটা তৈরি হয় যখন মাটির চুলায় কয়লা দিয়ে রান্না করা হয়, কারণ কয়লার মধ্যে থাকে কার্বন, আর বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে ওইখানে কি তাপ উৎপাদী হবে না হারি হবে? উৎপাদী। অবশ্যই উৎপাদী। লাস্টেরটা খেয়াল করো, মিথেন। মিথেন কই ইউজ করা হয়? রান্নার গ্যাসে। মানে হচ্ছে গ্যাসের চুলায় আমরা মিথেন ইউজ করি, তাহলে এইটাও উৎপাদী। তাপ ওয়াটার উৎপাদী। তৈরি করা হচ্ছে তাপ উৎপাদী। ওয়াটার যখন তৈরি হয় তখন সেখানে -57 কিলোজুল/মোল তাপ তৈরি হয়, -57। আর তাহলে বাকি থাকে হচ্ছে এই বি নাম্বার। বি নাম্বার হবে আমার আনসার। এইখানে তোমাদের পারবা না এরকম কিছু আসলে নাই। এই দেখো, এই জিনিসটা গতকালকে পড়াই দিছিলাম, মনে আছে? বলছিলাম যে বৈশিষ্ট্যগুলো দেখা লাগবে। মোটামুটি এই বইয়ের মধ্যে যা আছে ওইগুলা বললেই হয়ে যায়। হ্যাঁ, তো আর খুব বেশি জিনিস নাই। যদি কোনোগুলা না পারো, ওই যে মেসেজ দিতে পারো, তোমরা যদিও কেউ যোগাযোগ করো না। এই যে স্পর্শ পদ্ধতির কথা আসছে, তোমাদের একটা প্রশ্ন আমি বলি, যে প্রভাবকের একটা নাম হচ্ছে অনুঘটক, আর প্রভাবকের ইংরেজি হচ্ছে ক্যাটালিস্ট। প্রভাবকের ইংরেজি হচ্ছে ক্যাটালিস্ট। আমার একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে একটা ক্যাটালিস্ট দিলাম, ধরো আয়রন দিলাম। আমার বিক্রিয়াটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে? প্রভাবকের ভূমিকা নাই তো। শিওর? শিয়ন্তি বলো। হুম। একদম এটাই, মানে ঠিক বলছো। যে আমি যদি আয়রন দেই বিক্রিয়ার মধ্যে, তাইলে আমার বিক্রিয়া ডানেও যাবে না বামেও যাবে না। তাহলে তোমাদের একটা মনে প্রশ্ন আসে না? একটু নিজেরাই বলছো যে যদি প্রভাবক আসে তখন কি হয়? বিক্রিয়া তাড়াতাড়ি হয় না আস্তে হয়? তাড়াতাড়ি হইতে পারে। তাড়াতাড়ি হয়। বেশিরভাগই আস্তে হতে তাড়াতাড়ি হওয়া পারে। হচ্ছে আমাদের কাজ, হ্যাঁ, আস্তে হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে কি ক্যাটালিস্ট। তাহলে এই জিনিসটা কিভাবে সম্ভব, বিক্রিয়া তাড়াতাড়ি হয় আস্তে হয়, এটার মানে কি তাইলে? তোমরাই নিজেরাই বললা যে আমি যদি ক্যাটালিস্ট দিই এটা ডানেও সরবে না বামেও সরবে না। আবার তোমরাই বলতেছো বিক্রিয়ার হার বাড়তেও পারে কমতেও পারে। তাহলে এই জিনিসটা একটু কেমন না? মানে মিলতেছে দুইটা কথা? না। তাহলে এইটার মানে হচ্ছে
সাম্যাবস্থায় কি বিক্রিয়া গতিশীল না স্থিতিশীল? গতিশীল। গতিশীল। গতিশীল মানে কি, তখন কি বিক্রিয়া ডানেও সরে বামেও সরে, এরকম না? হ্যাঁ। হুম। হ্যাঁ। আর আমরা একটু আগে বললাম কি ক্যাটালিস্ট দিলে ডানে সরবে না বামে সরবে, এটা কিন্তু আলাদা কনসেপ্ট। একটা বিক্রিয়া ডানেও সরে বামেও সরে, কিন্তু যদি আমরা টেম্পারেচার বাড়াই বা টেম্পারেচার কমাই তখন দেখা যায় কি যেইভাবে ডানে বা বামে সরতেছিল ওইভাবে সরে না, তার চেয়ে বেশি সরে অথবা কম সরে। কম সরে। সরার ব্যাপারটা আসলে আশা করি বুঝতে পারতেছো। তাহলে ক্যাটালিস্ট দিলে আসলে কি হয়, বিক্রিয়ার গতি বৃদ্ধি করা মানে কি? ধরো, আমরা জানি উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় হয় তখন সেটা গতিশীল থাকে, তার মানে সম্মুখ বিক্রিয়াও চলাচল করে, বিপরীতমুখী বিক্রিয়াও চলাচল করে। সহজ একটা এক্সাম্পল তুমি দিতে পারো এইভাবে যে হুম 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 হুম, বল ছুঁড়ে মারার এক্সাম্পল দিয়ে তুমি এই জিনিসটা চিন্তা করতে পারো। ধরো তোমার কাছে 5টা বল আছে আর আমার কাছে 10টা বল আছে। হ্যাঁ। এখন তুমি আমার কাছে বল ছুটতেছো প্রতি সেকেন্ডে 2টা, আর আমি তোমার কাছে বল ছুটতেছি প্রতি সেকেন্ডে 3টা, আর আমরা সাম্যাবস্থায় আছি। এবার তুমি আমার 2টা ছুড়ে পাঠাও, আমি তোমার 3টা ছুড়ে পাঠাই, তুমি আমার 2টা মারো, আমি তোমার 3টা মারি। এখন ক্যাটালিস্ট দিলে কি হইতে পারে জানো? তুমি 2টার জায়গায় এখন 4টা মারতেছো, আর আমি 3টার জায়গায় 6টা মারতেছি। দেখো রেশিও কিন্তু একই আছে। বুঝতেছো হুম। কাহিনী? মানে আমরা আগেও রিয়াকশন বাম থেকে ডানে যাইতো, এখনো রিয়াকশন বাম থেকে ডানে যাবে, ডান থেকে বামে যাবে, কিন্তু ওই যে যে সরবে, সরার স্পিডটা কি হবে? বেশি হবে। পরিবর্তন হবে। হ্যাঁ, সরার স্পিডটা পরিবর্তন হবে। আর টেম্পারেচার বাড়াইলে কমাইলে কি হয় বলতে পারবা? টেম্পারেচার বাড়াইলে কমাইলে কি সরার স্পিড পরিবর্তন হয়? হ্যাঁ। হ্যাঁ। বাট তখন কি সাম্যাবস্থাটা একই রকম থাকে না, সাম্যাবস্থাও চেঞ্জ হয়? সাম্যাবস্থা চেঞ্জ হয়। সাম্যাবস্থা চেঞ্জ হওয়া বলতে তুমি কি বুঝো? মানে তুমি যতটুকু বুঝো তাই বলো, ভুল ঠিক যাই হোক। তাপ থাকলে আস্তে আস্তে বাড়তেও পারে, কমতেও। না, কমে না। তাপমাত্রা যদি একই পরিমাণে বৃদ্ধি থাকে তাহলে সাম্যাবস্থা থাকবে, নয়তো থাকবে না। না না, জিনিসটা ক্লিয়ার হইল না। আমি তোমার বুঝাইতে চাইছি এইটা, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইছে, একটা বিক্রিয়া ধরো সাম্যাবস্থায় পৌঁছাইলো, মানে কথাটার উত্তর দিতে পারবা? ধরো এ থেকে বি এই বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, ধরো এটা আছে 60% আর এইটা আছে 40%, আমরা দেখছি যে এইভাবে কম হইতে পারে। এরপরে এটা সেম থাকে সবসময়, এটাও সেম থাকে সবসময়, সাম্যাবস্থায় আছে। এখন আমি এই বিক্রিয়ার টেম্পারেচার ধরো বাড়াইলাম বা কমাইলাম যাই করি, ধরো টেম্পারেচার বাড়াইছি, আর এই বিক্রিয়ার ডেলিজ ধরো মাইনাস, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? টেম্পারেচার বাড়াইছি আর বিক্রিয়ার ডেলিজ মাইনাস, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? লেফটে যাবে না? বাম দিকে। বাম দিকে যাবে না ডান দিকে যাবে? সহজ হিসাব। আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মানে সামনের দিক প্লাস হবে আর পিছনের দিক মাইনাস জি হবে। দাদা, তাহলে আমরা আমরা টেম্পারেচার বাড়াইছি, বাড়াইলে পরে আমাদের টার্গেট থাকবে কি? কমানো। টেম্পারেচার বাড়াইলে পরে টার্গেট থাকবে কমানো, তাহলে আমার বিক্রিয়া কোন দিকে ঠেলা দিবে? বাম দিকে। বাম দিকে। হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে এই যে বাম দিকে ঠেলা দিবে তোমরা নিজেরা বললা, এটার মানে কি? বাম দিকে ঠেলা দিয়ে কি আর সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না? অবস্থা থাকবে, বাম দিকে হ্যাঁ সরে আসে। হ্যাঁ, সাম্যাবস্থায় থাকবে, বাম দিকে সরে আসে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার কিছু পরিমাণ তাপ যেটা ডান দিকে বেশি হয়ে গেছিল এটা কোন দিকে চলে আসছে? বাম দিকে চলে আসছে, তাই না? এই তো। জি এখন দাদা। এই যে বাম দিকে সরলো, বাম দিকে সরলো আমরা বুঝলাম টেম্পারেচার। ক্যাটালিস্ট দিলে কি আমরা এরকম কোনো শিফট দেখতে পারবো যে ডান দিকে বাম দিকে? ক্যাটালিস্ট দিলে পরে কি এরকম ডান বামে সরবে? কি মনে হয়? করতে পারে। না, সরতে প্রভাব তো পারে না। থাকবে। প্রভাব থাকবে না। ক্যাটালিস্ট দিলে ডান বামে সরার, এই যে যে আমরা একটা ইয়েলো অ্যারো দিলাম, এরকম ডান বামে সরার প্রভাব থাকবে না। কিন্তু উল্টা কি হবে জানো? আমি জিনিসটা আবার আলাদা করে দেখি, ক্যাটালিস্ট দিলে আসলে কি হয় জিনিসটা যাতে একটু ভালো মতো ফিল করতে পারো, দেখো। ক্যাটালিস্ট দিলে পরে আমরা এই বিক্রিয়ায় ধরো টেম্পারেচার, কনসেন্ট্রেশন, প্রেশার যা কিছু ছিল সব একই রকম আছে, কিছুই চেঞ্জ করিনি।
কিন্তু তখন ধরো কিছুই নাই, ক্যাটালিস্টও নাই, তখন কি বিক্রিয়াটা ডান দিকে যায় আর বাম দিকে যায়? না। কেন যাবে না? এই তুমি নিজেই না বলছো বিক্রিয়া গতিশীল, তুমি তো একটা নিজেই বলছো পর্যায়ে। বিক্রিয়া গতি। ও। হ্যাঁ, একটা ও পর্যায়ের পর কি হ্যাঁ। স্থির হয়ে যায়? না, দেখো, চলতেই খুব থাকবে। ভালোভাবে খেয়াল একটা করো। পর্যায়ে পরে মান আর পরিবর্তন হবে না আর কি। হ্যাঁ, কিন্তু বিক্রিয়া চলতেই থাকবে, এই দিক থেকে এই দিকে যাবে, এই দিক হ্যাঁ। থেকে। কিন্তু আসলে আমাদের তখন কি হয়, আর এফ সমান কি হয়, আর মানে হচ্ছে তখন সম্মুখ বিক্রিয়া যেইভাবে চলে আর বিপরীত বিক্রিয়া একইভাবে চলে। চলে। এই তো। হ্যাঁ। এখন আমি যদি এখানে ক্যাটালিস্ট দিই তাহলে কি হবে? ক্যাটালিস্ট দিলে কি হবে? সম্মুখ বিক্রিয়ার গতিটাও বাড়বে, বিপরীত বিক্রিয়ার গতিটাও ধরো বাড়বে। বুঝছো? হ্যাঁ। মানে বিক্রিয়া কি ডানে সরলো বা বামে সরলো এমন কিছু হয়েছে? না। না, কি হয়েছে তাহলে? আগে যেইভাবে দুই যাইতো এখন দিকেই ওইভাবেই সমান। যায়, বাট ওইভাবেই একই রকম ভাবে বাড়ে, ডান দিকেও বেশি রকম ভাবে বাড়ে, বাম দিকেও একই রকম ভাবে বাড়ে। আর এই ক্ষেত্রে কি হলো, টেম্পারেচার বাড়ানো কমানোতে দুই দিকে শিফট হয়েছে না একদিকে? একদিকে, হ্যাঁ, যেদিকে এইটাই আছে। বলছে যে হ্যাঁ, যেই দিকে গেলে আমাদের ব্যালেন্স হবে। তাহলে সাম্যের অবস্থান ডানে বা বামে সরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এদের জন্য, বাট ক্যাটালিস্ট বা প্রভাবকের জন্য ডান বা বামে সরে না, একই রকম থাকে। এই তো। তাহলে এই যে এইটা দেখো 27 নাম্বার, অনুঘটক সংযোগের ফলে সাম্যের অবস্থান পরিবর্তিত হবে, ডান দিকেও হবে না বাম দিকেও হবে না, কোনো দিকে নয়, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এই জিনিসটা এখন আ- 28 নাম্বার পারবা না। কেন পারবা না? তোমরা সক্রিয়ণ শক্তি জিনিসটা কি জানো? সক্রিয় না। শক্তি জিনিসটা জানো না। এখানে বলছে প্রভাবকের কাজ কি, সক্রিয়ণ শক্তি কমানো। এই জিনিসটা তোমাদের শর্ট সিলেবাসে আসলে ছিল না, কিন্তু এই জিনিসটা এইটার সাথে অনেক বেশি রিলেটেড এই টপিকের সাথে। সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে, খুব সহজ ভাবে বলতে গেলে, সক্রিয়ণ মানে যে শক্তি পাইলে তুমি অ্যাক্টিভ হবা, যে শক্তি পাইলে তুমি সক্রিয় হবা, অ্যাক্টিভ হবা, এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তোমাদের খুব বেশি আইডিয়া লাগবে না এটা। তুমি ধরো এইভাবে বলি, হ্যাঁ, এই যে একটা ছেলে ছিল আর এই যে একটা মেয়ে আছে। এখন এক প্রথম দিকে কোনো পাত্তা দিবে না কেউ করে, ধরো ও পাত্তা দেয় না প্রথমে, আর ও খালি চেষ্টা করে কিন্তু কোনো পাত্তা পায় না। এখন একটা সময় পর কি হবে, এফোর্ট দিতে 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 একটা সময় কি হবে বলো তো? ওর মন গলবে, ওর মন গলে যাবে, ওর মন গলে যাবে একটা সময় পর। তখন কি হবে, ওইটাই হচ্ছে ওর অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি বুঝছো? বুঝতে পারছি, বলো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, যে চেষ্টা করতে 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 যখন ও রাজি হবে, গলে যাবে, তখন ওটা হলো তখন অ্যাক্টিভেশন এনার্জি। এবার ধরো এই জন্য ওর 1 ইয়ার সময় লাগছে, 1 বছর ঘোরার পরে তারপরে সাকসেস পাইছে। এবার আরো কি হইলো খেয়াল করো, কেন 1 বছর সময় লাগলো? কারণ ওরে পায় না, ওরে পাত্তা দেয় না, ওর ঘোরা লাগে পিছনে পিছনে, এই জন্য কথা বলার সুযোগ নাই। ধরো এইবার এই ওর মেয়ের একটা বান্ধবী আছে, এই মেয়ের একটা বান্ধবী আছে, তারপরে এই মেয়ের খুব ক্লোজ বান্ধবী, এই বান্ধবীর সাথে ধরো ওর আবার পরিচয় আছে, বান্ধবীর সাথে এই ছেলেটার আবার সম্পর্ক আছে। ও ওরে সবকিছু বলছে, সবকিছু বলার পর কি করছে, এই মেয়েটা সব ব্যবস্থা করছে যে ওর সাথে ওর দেখা করার, মানে ও ওর বান্ধবী নিয়ে যেখানে যায় এই ছেলেও ওইখানে যায়। কার জন্য যাইতে পারে? ওর ওই ফ্রেন্ডের জন্য। তাহলে ও হচ্ছে আমাদের কি? বান্ধবী জন, ও আমাদের কি? প্রভাবক। ক্যাটালিস্ট। এবার সহায়ক। ক্যাটালিস্ট তো হইলো, ও হচ্ছে প্রভাবক, ও ক্যাটালিস্ট। এখন দেখো, ওর ধরো এখন 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে 3 মাসের মধ্যে রাজি হয়ে গেছে, সাকসেস। 3 মাসের মধ্যে মেয়েটা গলে গেছে, ও অ্যাকসেপ্ট করছে। কেন এখানে এরকম হইলো? এবার তুমি চিন্তা করো, এই যে 3 মাসের জার্নি আর 1 বছরের জার্নি কি সেম? না। তার মানে না দাদা। ওদের মেকানিজমটাই আলাদা, ওদের মেকানিজমই আলাদা, তাই না? এই যে দুইটা ক্ষেত্রে জি দাদা। মেকানিজম আলাদা। সময় এর মানে কি? সময় কমে আনে। হ্যাঁ, তার মানে এই যে আমাদের আগে যে পরিমাণ সময় লাগতো বা এনার্জি লাগতো, ওইটা কি হবে, কমে যাবে। ওইটা কমে যাবে, কারণ কি কমে যাওয়ার কারণ কি? কারণ মেকানিজম আলাদা।
যদি প্রভাবক না থাকতো তাহলে যে মেকানিজমে আগাইতাম, প্রভাবক থাকার কারণে আমরা ওই মেকানিজমে আগাই না। এই জন্য আমাদের কি কমে যায়, অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। ঠিক আছে, প্রভাবক কমলে, জি দাদা বুঝতে প্রভাবক পারছি। আসলে পরে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, এই জন্য বিক্রিয়া তাড়াতাড়ি হয়। সিয়ন্তি, বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এইবার লাস্ট তোমাদের এই এসিড বেজের আগে লাস্ট টপিক হচ্ছে কেপি কেসি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখান থেকে তোমাদের ম্যাথ আসবে না। আসবে তো না, কারণ ভার্সিটিতে ম্যাথ আসার সুযোগ নাই। এই যে ভরক্রিয়া সূত্র, এগুলো আসবে না। তোমাদের অল্প কিছু জিনিস পারলেই হবে। এগুলো তোমাদের পিডিএফ থেকে দেখে, খুবই সামান্য, খুব বেশি কিছু লাগে না। আচ্ছা, কেপি কেসি জিনিসটা কোথা থেকে আসছে জানো? না। ম্যাথ করেছো, কেপি কেসি কোথা থেকে আসছে জানো না? ও আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে তুমি তুমি কি প্রাইভেট পড়ছো আগে, ইন্টারে থাকতে কেমিস্ট্রি? মানে প্রাইভেট মিনস হচ্ছে কোচিং হ্যাঁ, স্যারদের কাছে। কন্টিনিউ পড়ছো স্কুলে, না বাইরে আলাদা করে পড়ছো? মানে বুঝিনি দাদা। কলেজের ক্লাসেই পড়ছো, না বাইরে আলাদা করে স্যারদের কাছে পড়ছো? কিছু বাইরে পড়েছে, কিছু কলেজের ক্লাসে পড়েছে। তো আমি তো কলেজে যাই নাই মনে হয়, কয়েকদিন গেছিলাম। একদিন গেছো? সরকারি কলেজে পড়লে আসলে যাওয়া না যাওয়া সেম। জি দাদা এরকমই, আমাদের কলেজে স্টুডেন্টই যায় না। তোমাদের কলেজ স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট আছে 400 জন, কিন্তু যায় না 10 জনও। বাবা, টিচাররা খালি খালি বেতন পায়। বাহ, এই জিনিসটা হচ্ছে এখন তোমাদের শেখা লাগবে। এই জিনিসটা অনেক, এই চ্যাপ্টারটা আসলে বিশাল বড় চ্যাপ্টার। দেখো, আমরা একটা বিক্রিয়াকে এ প্লাস বি থেকে লিখলাম হচ্ছে সি। এখন এ প্লাস বি থেকে সি লিখলাম, ভালোভাবে খেয়াল করো। এটাকে কি, এটার বিক্রিয়া হার আর, আমরা আগের দিন এইভাবে শিখছি যে মাইনাস ডি ডিটি অফ এ, এটাকে আর লেখা যায় এইভাবে। জি দাদা। দেখো এটা তোমরা শিওর কিনা, আর একে লেখা যায় মাইনাস ডি ডিটি অফ এ। এখন যদি এইটা লেখা যায়, আমরা এখন এইভাবে লিখবো না। এটা ছিল একটা ওয়ে, ছিল বিক্রিয়ার লেখার। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটাকে বলা হচ্ছে রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন, আর বাংলায় বলে এটারে বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার হারের সমীকরণ। এই সমীকরণ লেখার ক্ষেত্রে তার মানে আমাদের দুটো পার্ট আসবে, একটা হচ্ছে আর, বাম পাশে থাকবে যেহেতু রেট, আর হচ্ছে রেট। আর এর সাথে কার সম্পর্ক আছে বলো? আর এর সাথে কার সম্পর্ক আছে? এ আর বি। এ আর বি, একটা কাজ করতে তোমরা দুজন বন্ধু গেছো। এখন দুজন বন্ধুর কিভাবে কাজ করবা তার উপরে ডিপেন্ড করে কি কাজটা কিভাবে শেষ হবে। একই রকম ভাবে একটা বিক্রিয়া তাড়াতাড়ি হবে বা কতখানি তাড়াতাড়ি হবে বা কতখানি আস্তে আস্তে হবে, এটা কার উপর ডিপেন্ড করে? বিক্রিয়া যারা অংশগ্রহণ করতেছে তাদের উপর। ফিল করতে পারছো জিনিসটা? মানে এই বিক্রিয়ায় এ আর বি অংশগ্রহণ করতেছে, তাহলে বিক্রিয়াটা কেমন ভাবে চলবে এটা কার উপর ডিপেন্ড করবে? এ এর উপরে, বি এর উপরে। দেখো, হ্যাঁ না কিছু বলো, তাহলে আগাই। জি দাদা বুঝতে পারছি। হুম, তাহলে এখন আমি বললাম এ আর বি এর উপর ডিপেন্ড করবে, বাট এ আর বি এর কিসের উপরে ডিপেন্ড করবে? এ আর বি এর গণমাত্রা। হ্যাঁ রাইট, এ আর বি এর ঘনমাত্রা। এখন এই লাইনটারই পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু কে, আর ইজ ইকুয়াল টু কে এ বি। এখানে কে কোথা থেকে আসলো? কে আসলো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য। আর এই কেটাকেই আমরা বলি হার ধ্রুবক। এই কেটা ছোট হাতের কে হবে, ঠিক আছে, এই কেটা হবে ছোট হাতের কে। যে কেটাকে আমরা বলতেছি হার ধ্রুবক। ঠিক আছে।
এই কে হচ্ছে আমাদের হার্ড ধ্রুবক। এখন আমাদের কাজ শেষ না। ধরো এইটার আগে একটা এ আছে, এইটার আগে একটা বি আছে, বি এর আগে একটা বি আছে, এ এর আগে একটা এ আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা এ বসাই দিব, এখানে একটা বি বসাই দিব, এমন কিছু? এরকম কিছু কি হবে? ইয়া থাকলে তাহলে তো, হ্যাঁ ইয়া থাকলে উপরে স্কোয়ার হবে, যদি দেখো ইয়া ইয়া এইটুকু আশা করি পাওয়ার আগে থাকবে। সিয়ন্তি, দেখো সিয়ন্তি মনে হয় এতটুকু বুঝছো। তাহলে সামনে আগাই। নতুন করে এবার একটা জিনিস শিখতে হবে। আর ইজ ইকুয়াল টু লেখা যায় কে, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি। এখন আমার কথা হচ্ছে এখানে কি আমরা এইভাবে লিখবো? সরি, হ্যাঁ। এভাবে লিখবো? জি দাদা এভাবে। এইটা লেখা আসলে ভুল। কেন ভুল? ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা নতুন একটা জিনিস আবার শিখতেছি, নতুন নতুন জিনিস। এই জিনিসটা জরুরি। জিনিসটা হচ্ছে নাম কি? আসলে আমি তোমাদের পড়াইতেছি তো, মানে সামারি করে করে, এই জন্য যা পড়াইতেছি বাদ দেওয়ার আসলে সুযোগ নেই, এর চেয়ে কম পড়ানো সম্ভব। অর্ডার। এখন যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে অর্ডার। এটার আর কোনো বাংলা নাই। ও বাংলায় বলে এটারে ক্রম, বাংলায় বলে এটারে বিক্রিয়ার ক্রম। এই জিনিসটা মনে হয় শোনো নি। এটাকে বলা হয় অর্ডার। আর আর যেটাকে বাংলায় বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। অর্ডার কি? হ্যাঁ। এবার সহজ একটা গল্প বলি, এই গল্প শুনলে আশা করি মনে থাকবে। তোমাদের যদি মনে হয় এই ক্লাসগুলো আবার করবে, ইউটিউব থেকে করে নিতে পারো, ওই যে আপলোড দিয়ে দিই। কারণ তোমাদের একটা ক্লাসে এত এত নতুন জিনিস শিখে মনে রাখা অনেক কঠিন। আর বইটা সামনে রেখে যদি ক্লাসগুলো করো তাহলে হয়তো একটু হেল্প হয়। ক্রমো জিনিসটার জন্য যে গল্প মনে রাখতে পারে এইভাবে। হুম হুম হুম। ধরো তোমরা ভার্সিটিতে উঠলে প্রেজেন্টেশন দিতে দেয়, দেখছো? প্রেজেন্টেশন করে, প্রজেক্ট করে, হুম। শুনছো তো? ওখানে কি করে? একটা প্রেজেন্টেশন বানায়, তারপরে ল্যাপটপ নিয়ে যায়, সাজগোজ করে যায়, তারপরে প্রজেক্টরে দেখায়, বলে। এখন 5 জনের একটা গ্রুপ করে দিল, তোমার কি মনে হয় 5 জনের গ্রুপে সবাই একই রকম কাজ করে? না। তার মানে ধরো ওইখানে দুই একজন এইরকম থাকে যে আসলে কোনো কাজই করবে না, যে কোনো কাজই করবে না। আবার একজন এরকম থাকে যে অনেক বেশি কাজ করবে, মানে ও পড়াশোনাও করবে, লিখবে, সাজাবে, গুছাবে, সবকিছু করবে। আবার এমন একজন থাকে যারে অর্ডার দিলে কাজ করে, অর্ডার না দিলে কাজ করে না। এরকম বিভিন্ন বিভিন্ন থাকতে পারে। তার মানে আমার একটা কাজ সম্পন্ন হবে কতখানি, এটা কি আসলে সবার উপর ডিপেন্ড করতেছে? একটু আস্তে ধীরে বোঝার চেষ্টা করো। মানে যে ছেলেটা ঘুমায় কাটাবে, কোনো কাজ করবে না, ওরে দিয়ে কি আমার আসলে বিক্রিয়ার কোনো চেঞ্জ হইতেছে, বা আমার কাজের কোনো চেঞ্জ না। হইতেছে? হইতেছে। আবার যে ছেলে অনেক বেশি এফোর্ট দেয়, ওরে দিয়ে আমার কাজে লাগতেছে। তার মানে একটা বিক্রিয়াতে বা একটা কাজে সবারই মিলেই লাভ হয় না। তুমি বা খেলা, যদি তুমি খেলা দেখো, মানে মানিক তো অবশ্যই খেলাটা তো খেলা দেখি, তুমি খেলা দেখো? হ্যাঁ। হ্যাঁ, তাইলে তুমি জানো যে জাতীয় দলে কি অবস্থা। ধরো এই যে সেদিন খেলা গেল ওয়েস্ট ইন্ডিজের সাথে, বাংলাদেশের যে 2-3 জন ছাড়া তেমন কেউ রান পায় না। এখন শান্ত, শান্ত তো রান নাই। এখন শান্ত, শান্ত বলো বা জয় বলো, যারা রান পাইতেছে না, ওই রকম 5 জনের নিলেও কি খেলার স্কোর বা রেজাল্টের কোনো পরিবর্তন হবে? না। হবে না। এখন ওই যে ওই মুহূর্তে যে ফর্মে থাকে, ওই প্লেয়ারে নিলে পরে ফর্মের পরিবর্তন হবে। তুমি একটা কাজ করতে গেলা 10 জন নিয়ে, এবং আমি 10 জন নিয়ে গেছি, কিন্তু তাও তুমি কাজে সফল হইলে না। কারণ তুমি ওই 10 জনেরই নিছো। কোন 10 জন রে? যারা হচ্ছে আসলে কোনো কাজের না। আবার দেখা যাবে তুমি 2 জন নিয়েও কাজ শেষ করে আসতে পারছো। তাহলে এইখানে এই জিনিসটা কেন হবে না? এটার মানে হচ্ছে আর ইজ সমানুপাত। ধরো আর ইজ ইকুয়াল টু কে লিখলা, আর ইজ ইকুয়াল টু কে, এ স্কোয়ার দিছো। এ স্কোয়ার মানে কি? এই যে একটা এ, এই যে একটা এ, এই যে একটা বি, আবার বি, আবার বি, এরকম না? এরকমই তো। কি বললি, বুঝছো কিছু? আমি বললাম উপরে যে লাইনটা লিখছি ওটা নিচের মতো করে লেখা যায়। যায়।
যদি এটাকে নিচের মতো করে লেখা যায়, তাহলে এই লাইনটা কি মিন করে বলো তো? তুমি দুইটা বন্ধু নিয়ে গেছো কোনো একটা কাজ করতে, একটা হচ্ছে দুই এ নিছো, এ এর মতো দুইজনে নিছো, বি এর মতো তিনজনে নিছো। এখন এটা বুঝায় যে এই যে এ এর মতো দুইজনে নিছো, ওরা তোমার কাজটারে কয় গুণ বাড়াবে? দ্বিগুণ দুই করবে। গুণ বাড়াবে। আর ওরা তোমার কাজটারে কয় গুণ করবে? 3 গুণ। এটা আসলে মিন করেই না। খুব কেন? ঠান্ডাভাবে খেয়াল করো কেন মিন করে না আমি বলতেছি। তুমি নিয়ে গেছো হচ্ছে শান্তরে, যে আসলে রান করতে পারে না। তুমি ম্যাচ খেলতে গেছো, শান্তরে নিয়ে গেছো, ও এক ম্যাচেই করে 0। ওর মতো তিনজনের নিছো, তোমার রান কত হবে? 0। হ্যাঁ। আরেকজন নিছো যে রান করে 5, ওর মতো তিনজনের নিছো, রান হবে 3 × 15। তার 15। মানে, হ্যাঁ, তুমি মানুষ সংখ্যা বাড়াইলে পরে কি তোমার বিক্রিয়া আগাবে বা না। রান কাজ আগাবে না? এটা মিন করে না। তাহলে তোমার আগে বুঝতে হবে ওর অর্ডার কত। ওর অর্ডার কত, অর্ডারের সাথে আরেকটা কথা আমরা বলতে পারি ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কথাটার মানে আশা করি বুঝো। ইম্প্যাক্ট কথাটার মানে প্রভাব। হচ্ছে প্রভাব। হ্যাঁ, প্রভাব কতখানি। তুমি এখন এইখান থেকে তুমি সহজে চিন্তা করতে পারো। তুমি সাকিব সাকিব রে নিলা, তুমি দুইটা সাকিব রে নিলা। হ্যাঁ, সাকিব রে তুমি দুইটা নিলা, সেক্ষেত্রে তোমার লাভ আছে। লাভ কি? ধরো ও ব্যাটিং করতে পারবে, বোলিং করতে পারবে, ক্যাপ্টেন্সি করতে পারবে, সব দিক দিয়েই মানে ওর মতো দুইজন দলে থাকা মানে তুমি ও চারজনের কাজ করে দিবে, তাই তো? মানে ও যেহেতু ব্যাটিং হুম। বোলিং দুটোই করে, এবারে একা নিলে দুজনের কাজ করবে, ওর মতো দুজনে নিলে চারজনের কাজ করবে, তাহলে ওর ইম্প্যাক্ট কি সাকিবের বেশি, বেশি। আর অন্যদের ইম্প্যাক্ট কম। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের অর্ডার। অর্ডার থেকে আমরা আসলে কি বুঝতে পারি? অর্ডার থেকে আমরা বুঝতে পারি কোনো বিক্রিয়াতে কোনো রিয়াক্ট্যান্টের ইম্প্যাক্ট কেমন, কোনো বিক্রিয়াতে কোনো রিয়াক্ট্যান্টের ইম্প্যাক্ট কতখানি, কোনো একটা বিক্রিয়াতে কোনো একটা রিয়াক্ট্যান্টের ইম্প্যাক্ট কতখানি, সেটা হচ্ছে আমাদের কি? অর্ডার। অর্ডার। কোন রিয়াক্ট্যান্টের ইম্প্যাক্ট কতখানি, সেটা হচ্ছে আমাদের অর্ডার। ইম্প্যাক্ট মানে ভুল হচ্ছে। এখন এই অর্ডার জিনিসটা কি তুমি চেহারা দেখে বুঝতে পারবা? তুমি এইখানে না। দুই দিছিলা তাই না উপরে, এই দুই দেওয়ার মানে কি ছিল বলো তো? ও একাই কয়জনের কাজ করে দিতে পারবে? 2 জনের। হ্যাঁ, মানে হচ্ছে ও যদি একটা কাজ করে তাহলে ওর দ্বিগুণ অগ্রগতি হবে। তুমি প্রেজেন্টেশন বানানোর সময় যে আসলে অনেক বেশি খাটাখাটনি করে, ও আসলে একটা স্টেপ নিলে অনেক বেশি আগাই যাবে কাজটা। হ্যাঁ, কারণ হচ্ছে ও অনেক ভালো কাজ করে। আর যে ঘুমাই থাকে ও আসলে ও আসলে ঘুমাই থাকে, ওর মতো পাঁচজন নিলে কোনো কাজ হবে না। তাহলে কোনো অর্ডারের কোনো রিয়াক্ট্যান্টের ইম্প্যাক্ট হচ্ছে আমাদের অর্ডার। আর এই অর্ডার আমরা চেহারা দেখে বলতে পারি না, যেভাবে আমরা আগে চেহারা দেখে বুঝলাম, এটা চেহারা দেখে বলা সম্ভব না। এইটা বের করা হয়, এটা বের করা হয় সম্পূর্ণ এক্সপেরিমেন্টালি। এটা বের করা হয় সম্পূর্ণ এক্সপেরিমেন্টালি। মানিক চলে গেল, নেটের সমস্যা নাকি? অনেক, তুমি কি ক্লাসে এইমাত্র জয়েন করলা? তুমি কি বুঝবে এখান থেকে? একটু ওইটা অনেক আগের দিকে আসি, প্রায় আধা তুমি ঘন্টার অনেক, উপরে আসি, তাই নাকি? প্রায় আধা ঘন্টার মতো আসি। আচ্ছা দেখো, তাহলে অর্ডার আমরা বের করি এক্সপেরিমেন্টালি। তুমি কারো চেহারা দেখে বলতে পারবা না। আমি বললাম একটু আগে যে সাকিবের অর্ডার হচ্ছে বেশি, সাকিব ভালো খেলে, কেমনে বুঝলা? 1-2 দিনে বুঝছো নাকি ওর খেলা রেকর্ড দেখে। দেখে বুঝছো? খেলা দেখে বুঝছো, এক্স্যাক্টলি। তার মানে নতুন একটা ছেলে আসলো, ওর চেহারা দেখে তুমি জাজ করতে পারবা না যে অর্ডার কেমন, ওর খেলা দেখা লাগবে তারপরে জাজ করতে পারবা। ওই একই রকম ভাবে বিক্রিয়ায় এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এদের দেখে তুমি বলতে পারবা না যে আসলে ওর অর্ডার কত হবে। তোমার টেস্ট করতে হবে যে ওর অর্ডার কেমন। তোমার টেস্ট করতে হবে ওর অর্ডার কেমন। এই তো। তো এটাই ছিল আমাদের অর্ডারের কাহিনী। তাহলে আমরা আসলে সমাধান কি? সমাধান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আমি লিখলাম। এরপরে ধরো আমরা প্রোডাক্ট পাইলাম, প্রোডাক্ট পাইলাম, এটা সমস্যা নেই। তাহলে আমাদের লিখবো কিভাবে? ধরো এখানে এটা আছে দুইটা, এটা আছে তিনটা, আহ এটা আছে তিনটা। এখন আমরা এইভাবে লিখবো না। আমরা কিভাবে লিখবো না? আমরা লিখবো না হচ্ছে এইভাবে, আর ইজ ইকাল টু কে, এ
স্কোয়ার এভাবে লিখবো লিখবো না, বি সি কিউ এভাবে লিখবো না, এভাবে লিখবো না, এভাবে লেখা ভুল। তাহলে আমরা কিভাবে লিখবো? এইভাবে, আর ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ আবার বি, কনসেন্ট্রেশন অফ এ। কনসেন্ট্রেশন অফ সি। এবার উপরে কি লিখবো? উপরে লিখবো এক্স, উপরে লিখবো ওয়াই, উপরে লিখবো জেড। কেন এক্স ওয়াই জেড লিখলাম? এখানে এক্স ওয়াই জেড মিন করে ওর ইম্প্যাক্ট কত, এস, ওর ইম্প্যাক্ট ওয়াই, ওর ইম্প্যাক্ট জেড। এইটা এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হইতে পারে? এক্স ওয়াই জেড এর ভ্যালু হইতে পারে, টু এক্স জিরো ওয়াই থ্রি জেড এর ভ্যালু হইতে পারে টু 1, ওয়ান থ্রি 2, 3, আরো ডট 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 আরো বেশি হইতে পারে। কিন্তু এটা যা কিছু হবে এটা আমরা জানি না, এটা এক্সপেরিমেন্টালি বের করা যায়, এটা এক্সপেরিমেন্টালি বের করা যায়। এজন্য আমরা এক্স ওয়াই জেড বসাই দিছি, কারণ যেহেতু আমরা জানি না। এই তো, তো নিচেরটা হচ্ছে কারেক্ট, আমরা এক্সপেরিমেন্ট করে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবো। এইভাবে আমরা লিখবো। আর এই যে যে নিচের চেহারাটা লিখলাম, এই চেহারাটাকে বলা হয় হচ্ছে হার সমীকরণ। এই চেহারাটাকে বলা হয় বিক্রিয়ার হারের সমীকরণ। এই তো, হারের সমীকরণ পারলাম। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, অনেক লিভ নিছে, অন্তরা তুমি যদি এখান থেকে ক্লাস কন্টিনিউ করতে পারো, বুঝতে পারো, তাহলে করো। আর যদি মনে হয় যে বুঝতেছো না, তাহলে তুমি রেকর্ড করো, বুঝছো? আসলে আমার 9টার সময় তোমাদের পড়ানোর কারণ, তোমার পরীক্ষা আছে তুমি বললা, আমি রাত আজকে সকালে দেখছি যে তোমার পরীক্ষা আছে, এরপরে আবার একটা পড়ানো আছে, আবার বাইরে যাওয়া আছে। তো এই জন্য সকালে না পড়লে আসলে সারাদিন টোটালি সময় হয় না, আস্তে আস্তে রাত হয়ে যায় 10টা, সাড়ে 10টা বাসায়। পরে দেখা যায় টোটালি আর সময় হবে না। হ্যাঁ দাদা, আমি এখন পরীক্ষা এক্সাম শেষ করে এসে জয়েন দিলাম দাদা। তুমি কি মেডিকেলের জন্য পড়ো না? হ্যাঁ দাদা, ওই পরীক্ষা দিতা? রেটিনের পরীক্ষা চলতেছে দাদা। হুম, এই জন্যই বলছি যে আমার ক্লাস করা অত গুরুত্বপূর্ণ না, কারণ তুমি মেডিকেল পরীক্ষা দিতেছো, তোমার টার্গেট অন্যরকম। তো এই জন্যই, যদি তোমার মনে হয় যে এই যে জুমে ক্লাস করা কষ্ট বা সময় নষ্ট হইতেছে, বা তুমি এগুলা পারো, সেক্ষেত্রে তুমি ক্লাস না করে তোমার ওই যে রেকর্ড করলে তোমার তাড়াতাড়ি পড়া হবে, তোমার যেটা ভালো মনে হয়। কারণ তোমার নিজের আচ্ছা দিক দাদা, দেখা লাগবে। নেক্সট থেকে ক্লাস। আমি তোমার ক্লাস করতে নিরুৎসাহিত করতেছি এমন না, আসলে তোমাদের এখন অ্যাডমিশনের সময় সময় কম। এখন প্রত্যেকের অবস্থা তো এক না, এক একজনের চাহিদা এক এক রকম। তুমি যে জিনিস পারো ধরো আরেকজন পারে না, আরেকজন যেটা পারে তুমি পারো না। এই জন্য বলছি যে সমান পরীক্ষা দিয়ে আসছো, রেস্ট নিয়ে যদি পরে পড়ো তাহলে কাজে দিবে। আর রেকর্ড তো আমি দিয়ে দিই। ক্লাসে বেশি স্টুডেন্ট থাকলে তো আমারই ভালো লাগে। এখানে ছিলাম, দেখো এই প্রশ্ন যেটা সবচেয়ে এভারেবল আসে পরীক্ষায়, 2a প্লাস 3b, তারপরে পি হইলো প্রোডাক্ট হইলো। এখন এই বিক্রিয়ায় আমি বলে দিছি যে অর্ডার হবে, এ এর জন্য আমরা বললাম যে 1, বি এর জন্য বললাম 2। আমরা বললাম এ এর অর্ডার হচ্ছে 1, বি এর অর্ডার হচ্ছে 2। এটা হচ্ছে আমার প্রশ্নে বলা আছে। আরো বলা আছে যে ইফ, যদি কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি ডাবল করা হয়, কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি ডাবল করা হয়, তখন আমার আর প্রাইম কি হবে? তখন আমার আর প্রাইম কি হবে? আর প্রাইম দিয়ে বোঝাচ্ছি রেটটা চেঞ্জ হলে কি হবে, বা সহজভাবে তখন আমার বিক্রিয়ার হার কি হবে। আমার প্রশ্ন হচ্ছে, তুমি একটা বিক্রিয়া শুরু করছো এ নিয়ে আর বি নিয়ে, কতগুলা এ ছিল? 2 মোল এ ছিল, 3 মোল বি ছিল। 2 মোল এ ছিল, 3 মোল বি ছিল। এখন বলে দিছে বিক্রিয়ার অর্ডার হচ্ছে এইরকম, যে এ এর অর্ডার হচ্ছে 1, বি এর অর্ডার হচ্ছে 2। অর্ডার কি এটা একটু আগে আমরা পড়ছি, অর্ডার হচ্ছে ইম্প্যাক্ট। আর আমি বলছি ইম্প্যাক্ট এক্সপেরিমেন্টালি বের করা হয়। এক্সপেরিমেন্টালি ধরো আমি বলে দিয়েছি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে এ আর বি দুইজনকে আমরা কি করলাম? ডাবল করে দিলাম, দুজনের ঘনমাত্রা ডাবল করে দিলাম। সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়ার হার, এটা কিভাবে বের করা যায়? প্রশ্ন আশা করি বুঝতে পারছো। এবার সলভ দেখো, সলভ দেখলে আরো বুঝতে পারবে। দেখো
আর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, কে। আর ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি লিখলাম। এবার উপরে কত লিখবো বলো তো? এর উপরে কত লিখবো, বি এর উপরে কত লিখবো? এক্স আর ওয়াই। নো, এর উপরে এক্স আর ওয়াই লিখতাম, এটা লেখাই ঠিক, কিন্তু দেখো আমার এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিছি। ওয়ান আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তার মানে আমরা এখানে এক্স আর ওয়াই লেখার কোনো প্রয়োজন নাই। আর এমসিকিউতে তো আমাদের এত লেখা যাবেই না। এখানে লেখা লাগবে হচ্ছে ওয়ান, আর এখানে লেখা লাগবে হচ্ছে টু। তার মানে আমরা আমাদের অর্ডার পাইলাম, অর্ডার পাইলাম ওয়ান আর টু। এখন কি বলা হয়েছে খেয়াল করো, এর ঘনমাত্রা ডাবল করা হয়েছে, তার মানে কি লেখা যায়? এর ঘনমাত্রা ডাবল করা মানে কি? কনসেন্ট্রেশন অফ টু ইন্টু এ, এরকম না? আর বি এর আগে কি লিখবো? টু বি, এরকম, এরকমই তো নাকি? আগের ঘনমাত্রা যা ছিল তার সাথে কি হয়েছে, দুই গুণ হয়েছে। আগের ঘনমাত্রা যা ছিল তার সাথে দুই গুণ হয়েছে। দেখো এই লাইন লেখা যায় কিনা, এইরকম প্রশ্ন আসেই পরীক্ষায়। যদি এই লাইন লিখতে পারি, উপরের পাওয়ার কিন্তু একই থাকবে, পাওয়ার একই থাকবে। কেন? কারণ চেহারা তো চেঞ্জ হয় নাই, এ ছিল এই আছে, এর পরিমাণ বাড়াইছি, বি এর পরিমাণ বাড়াইছি, ওর ইম্প্যাক্ট একই রকম থাকবে। এখন তার পরবর্তী লাইন কি লেখা যায়? কে কে এর মতো থাকবে, টু ওয়ান জা টু, দুই অক্ষে দুই হবে। হ্যাঁ, এরপরে এখানে দুই দুগুণে চার হবে। আর এরপরে লেখা যায় এ বি, দেখো তো এরকম লেখা যায় কিনা। দেখো, বি এর সাথে যোগ হবে না? বি এর সাথে, ওই যে ও বি এর উপরের সাথে টু লাইনে। হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছো, বি এর সাথে একটা টু হবে, রাইট। বি এর সাথে একটা টু হবে। দেখো এখন এই লাইনটা লেখা যায়। এখন আরেকটু সাজাই লিখি, দেখো কে কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার ইন্টু কি লেখা যায়, ইন্টু এইট, ইন্টু লেখা যায় এইট। দেখো লেখা যায় কিনা। হ্যাঁ। এই জিনিসটুকু আমাদের কি ছিল, বুঝছো? এই জিনিসটুকু কি ছিল? আর আর তাহলে এখানে কি লেখা আছে? এইটার। এইটার বা হ্যাঁ এইটারও লেখা যায় একই জিনিস, এটা লেখা যায় এইটার। তাহলে আমাদের আমাদের এই যে পড়াশোনা বা এই যে টপিকের সামারি কি? সামারি হচ্ছে যে আমার বিক্রিয়া হার কি হবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে কত হবে, আর প্রাইম এইটার হবে। হবে। হ্যাঁ মানে আগের যে বিক্রিয়ার হার ছিল তার 8 গুণ হবে। এই তো, এটাই হচ্ছে আমাদের টার্গেট বুঝা। এটা কার ভিত্তিতে বের করলাম? অর্ডারের ভিত্তিতে বের করলাম। এরকম আরেকটা ম্যাথ দিই, এটা করো, এরকম আসেই। হুম, এই হচ্ছে তোমার প্রশ্ন, এটা হচ্ছে বিক্রিয়া, আর এটা হচ্ছে প্রশ্ন। যে অর্ডার এর জন্য দুই, বি এর জন্য দুই, কনসেন্ট্রেশন 3 গুণ করলাম, তাহলে আমার আর প্রাইম কত হবে?
এই কারবা করতেছো তোমরা? 16 আর হবে? 16 আর দাদা 27 হবে কি? না, সরি। না, 16 হবে না, 27 হবে না। হুম, এটা তো খুব বেশি সহজ না, কঠিন না। আমি এইটা করে দিই আর একবার, এটা তোমাদের শর্টে বলি যে এটা আসলে কেমনে হয়েছিল। ধরো তোমাদের এত কিছু যাচাই বাছাই কিছুই করা লাগবে না, আমি এতগুলা লাইন লিখছি না, তো কিচ্ছু লাইন লেখা লাগবে না এমসিকিউর জন্য। দেখো, এটা তোমাদের মানে বোঝানোর জন্য করছি। দেখো, আমাদের এখানে মেইন আইডিয়া কি ছিল, এই যে অর্ডার কত আর হচ্ছে ঘনমাত্রা কয় গুণ করা হয়েছে, তাই না? এখন অর্ডারের সাথে কার সম্পর্ক আছে? এর সম্পর্ক আর কি বি এর সম্পর্ক। আমরা তো এইটুকুই জানি। এর এ কয় গুণ করছি, একে কয় গুণ করছি? 2 গুণ। এর এ করছি 2 গুণ, তার মানে একে যেহেতু 2 গুণ করা হয়েছে তাই আমরা এখানে লিখবো 2। আর এর অর্ডার কত ছিল? 1, তাহলে টু 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 2 এর উপর পার হবে কত? 1। আর বি এর অর্ডার ছিল কত? 2। আর 2 এর উপর পাওয়ার হবে কত? কয় গুণ করছি? 2 গুণ। তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। বুঝছো কি বলছি? দেখো তো, এ আর বি এই দুজনের সাথে আমাদের সম্পর্ক। তো এ এর জন্য আমরা ঘনমাত্রা কত করছি? 2 গুণ। বি এরও ঘনমাত্রা কত করছি? 2 গুণ। আর 2 এর উপরে পাওয়ার বসে দিয়েছি 1, আর এই 2 এর উপর পাওয়ার বসে দিয়েছি ওর 2। মানে হচ্ছে অর্ডার, পাওয়ার মানে অর্ডারের কথা বলতেছি। তারপরে গুণ করে দিলাম, শেষ কাজ। এখানে তোমরা অনেক চিন্তা ভাবনা হয়তো করছো, সহজভাবে কিভাবে হয় বুঝতে পারছো কিভাবে হবে সহজে? এই যে এ আর এই যে বি, এ এর জন্য আমরা ঘনমাত্রা কয় গুণ করছি? 3 গুণ। বি এর জন্য ঘনমাত্রা করছি 3 গুণ। এখন এ এর অর্ডার ছিল 2, তার মানে এর উপর 2 বসাবো। বি এরও অর্ডার ছিল কত? 2, 2 বসাবো। এবার গুণ করে দাও, কত হবে? 81, হ্যাঁ, তার মানে আমার আগে 81। 81 গুণ হবে। অন্তরা, বুঝছো? হ্যাঁ দাদা। কিয়ন্তি, এটা বুঝছো কি বলছি? হ্যাঁ, বুঝছি। তাইলে লাস্ট আরেকটা করো এরকম, যে a+3b+4d। আমরা যে জিনিসগুলো লিখতেছি এটা কি বলে বলতে পারবা? নাম বলছি, মানে যে আর এর দিয়ে যে লিখি জিনিসটাকে কি বলে? জিনিসটাকে বলে হার সমীকরণ, হারের সমীকরণ। হুম, এবার বল, দেখি হবে। 27। 27, 27। হুম, বাকিরা দেখি কি বলে, 27 নাকি? বেশ। মানিক বলছে 20, না অনেক, কি বলছে? হ্যাঁ, অনেক বলছে 27। 28 হবে। এই 28 কিভাবে হয়? নিচে ডি ইজ ইকুয়াল টু 1 আছে যে, হ্যাঁ, ডি 1 এর। কিউব 1 হবে। হুম। আর উপরে 2 কিউব ইজ ইকুয়াল টু 8। ও না, হয় না তো।
মানে অনেক খেয়াল করো, দেখো তো, আমি কিন্তু বলিনি 27 কারেক্ট, ও বলছে 27। এটা যদি না পারো তাহলে কিন্তু ঠিক হবে না, মানে দেখো, আমি আবার আগেরটা দেখাই, আগেরটা কেমনে করছি দেখো। অর্ডার হচ্ছে উপরে দিই, কি না? অর্ডার হচ্ছে কই লিখি? অর্ডার লিখি উপরে, আর নিচে লিখি কি? ঘনমাত্রা। অর্ডার লিখি উপরে আর নিচে লিখি ঘনমাত্রা। কয় গুণ করা হইলো? করো এইভাবে। বুঝতেছো এটা? তাহলে কিভাবে হবে? 12 হবে। 12? কিভাবে 12 হবে? তুমি কিভাবে চিন্তা করছো একটু বলো তো। 3 স্কোয়ার আর ডি এর জন্য 3 টু দি পাওয়ার 1। ABC, ভালো কথা। এর নিচে কত লিখবো? সবার নিচে কত লিখবো? 3। হ্যাঁ, কেন 3 লিখলাম সবার নিচে? অর্ডারে 3 গুণ আছে। হ্যাঁ, অর্ডারে, হ্যাঁ, অর্ডারে 3 গুণ করছি। অর্ডারে 3 গুণের জন্য 3 লিখবো। কনসেন্ট্রেশনে 3 গুণ। হ্যাঁ, কনসেন্ট্রেশন 3 গুণ করছি, এই জন্য 3 লিখবো। সবার নিচেই 3। ও, আমি তারপরে উল্টা করছি। কনসেন্ট্রেশন, হ্যাঁ, তাহলে সবার নিচে 3 গুণ লিখবো। তারপরে 3 এর উপর কত লিখবো? টু। এর 2। এই 3 এর উপর, 0। এটার উপর, 1। 0। হ্যাঁ, তাহলে কত হয়? 27। 27। হ্যাঁ, 27। 3 3 কে 9 আর 3 27। এই তো হয়ে গেল। তার মানে এটা হবে তোমার কারেক্ট আনসার। কারণ কি, মানে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 30 মানে কি 1, আর এখানে হয় 3, 27। তার মানে তুমি যেটা বলছো ওইটা হবে না, অনেক যেটা বলতে এটা ঠিক 27। এইটা নিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই, অনেক হয়ে গেছে এই জিনিস। আরো এখানে কথাবার্তা বলা বাকি। এখানে R = K C⁴ এটা হচ্ছে আমাদের একটা সূত্র। R = K C⁴ যেই সূত্র দিয়ে আমরা আসলে এতক্ষণ ম্যাথ করলাম। কিভাবে ম্যাথ করলাম খেয়াল করো। সি মানে কি? কি মানে হচ্ছে কনসেন্ট্রেশন। কাদের কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। আমরা এতক্ষণ দেখো কি করছি, কিভাবে লিখতাম এখানে। এই যে দেখো কিভাবে লিখছি। R = K, এর ওপর একটা অর্ডার বসাইছি, বি এর ওপর একটা অর্ডার বসাইছি, এই যে এইভাবে। এই জিনিসটাকে যদি আরো কিছু থাকতো, সি থাকতো, ডি থাকতো, এইভাবে লিখতাম যে সি এর ওপর সি এর অর্ডার, ডি এর ওপর ডি এর অর্ডার, যতগুলো থাকবে ততগুলো লিখবো। এই জিনিসটাকে সূত্রের মাধ্যমে এইভাবে লেখে যে R = K C⁴ সি মানে কি? কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। আর এন মানে কি? এন মানে হচ্ছে অর্ডার। আর এই কে মানে কি? কে কে বলা হয় হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট, এই তো। আর এটা হচ্ছে তোমার রেট। তার মানে দুইটা কথা আলাদা, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এটা হচ্ছে হার, আর আর এটা হচ্ছে তোমার হার ধ্রুবক, যে ভ্যালুটা চেঞ্জ হয় না। পরবর্তী প্রশ্ন, এই হার ধ্রুবকের ইউনিট কি হবে এটা পরীক্ষা আসে। হার ধ্রুবকের ইউনিট কি হবে এটা পরীক্ষা আসে। ইউনিট কিভাবে বের করবা সেটা দেখো। মুখস্থ তো থাকবে না, এগুলো মুখস্থ করার প্রয়োজনও নেই। R = K C⁴ আমরা ইউনিট বের করতে চাই কে এর, তাহলে এভাবে লেখা যায় K = R/C⁴ R/C⁴ তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইউনিট যে আমরা বের করব, এখানে কিভাবে বের করব? আর এর ইউনিট কি তোমরা বলতে পারবা? আর এর ইউনিট কি গতদিন পড়াইছি। আর এর ইউনিট কি ছিল? মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তার মানে আমরা এটা লিখতে পারি মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, এই তো। আর
এন এর জন্য আমরা কি করব? এন এর জন্য আমরা জানি যে একক লিখতে গেলে সবকিছু ওয়ান বানাই নিতে হয়। তার মানে এখানে আমরা এন এর ভ্যালু যদি বসাই, যে কি হবে বলো, এন এর ভ্যালু কত বসাইতে পারি? জিরো বসাইতে পারি, ওয়ান বসাইতে পারি, টু বসাইতে পারি, অনেক কিছু বসাইতে পারি না? আরো অনেক কিছু হয়। আর সি এর সি এর একক কি হবে? সি এর একক হবে হচ্ছে মোল লিটার ইনভার্স ওয়ান। তাহলে এটাকে এভাবে লেখা যায়, মোল লিটার ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার এন। দেখো এভাবে লেখা যায় কিনা। যদি কনফিউশন থাকে কারো, আবার প্রথম থেকে বলি। আর ইজ ইকাল টু কে সি টু দি পাওয়ার এন, এটা ছিল আমার মেইন ইকুয়েশন। এখান থেকে আমরা কে এর একক বের করতে চাই। কে এর একক বের করতে চাই, এজন্য এখানে এইভাবে লিখলাম আর ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন। আর মানে কি? আর হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। আর হারের যে একক সেটা আমরা জানি মোল লিটার সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান, এটা আমরা লিখলাম। এবার নিচে হচ্ছে সি মানে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের একক কি আমরা জানি? মোল পার লিটার। এখন সমস্যা হচ্ছে আমার যে এন, এই এন এর ভ্যালু কি হইতে পারে? এন এর ভ্যালু জিরো ওয়ান টু যা খুশি হইতে পারে। তার মানে কে এর ভ্যালু যে কত হবে এটা কার উপর ডিপেন্ড করে? শেষ পর্যন্ত এই এন এর উপর ডিপেন্ড করে। আমরা এবার আরো সামনে আগাই, এভাবে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু মোল লিটার ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স ওয়ান টু দি পাওয়ার এন। যদি আমরা এন এর ভ্যালু, যদি আমরা এন এর ভ্যালু জিরো বসাই, সেক্ষেত্রে কি হয় দেখো তো। যদি আমরা এন এর ভ্যালু জিরো বসাই তাহলে কি হবে? আচ্ছা তোমরা একটু বলো তো, তোমরা বুঝতেছো কিনা। আমি কেউ একজনও কিছু বলতেছো না? বুঝে বলো না যে বুঝছি। কারণ এমনি তোমাদের প্রথমত সময় কম, তারপর পড়াও কম। যদি যতটুকু শিখো তা ভালোভাবে না শিখো তাহলে তো বিপদ। এতটুকু পর্যন্ত বুঝেছি দাদা। এতটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ দাদা, বুঝেছি। হুম, যদি বুঝতে পারো তাহলে দেখো, এখান থেকে দেখাই তোমার দাঁড়াও। হুম, দেখো তাহলে এন এর ভ্যালু যদি জিরো বসাও তাহলে কি হবে? উপরে কি লেখা যায়? মোল লিটার ইনভার্স ওয়ান। আর নিচে কি লেখা যাবে? মোল লিটার ইনভার্স ওয়ান। সেকেন্ড ইনভার্স ওয়ানও ছিল। আর নিচে কি লেখা যায়? হোল দিলে জিরো। হোল জিরো দিলে কি হবে? কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তখন তার মানে কি? ওয়ান। ওয়ান। আর তখন এটা থাকে শুধু মোল লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান। এই তো মোল লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা হচ্ছে আমার কার একক? কে এর একক যখন আমার অর্ডার কত হবে? অর্ডার জিরো হবে। যদি আমার এন এর ভ্যালু ওয়ান বসাই তখন আমি কি করতে পারি? উপরে যা করছি তাই করব, যে মোল লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান। তার মানে এবার এখানে দেখো, কাটাকাটি করো, দেখো কি হয়। যে নিচে মোল ছিল উপরে মোল ছিল, মোল মোল কাটা। লিটার এখানে কি ছিল? মাইনাস ওয়ান হিসাবে। এই মাইনাস ওয়ানটা কাটা, মানে সেম সেম। আর বাকি থাকে কি শুধু এস ইনভার্স ওয়ান।
তাহলে এইভাবে তোমরা চাইলে n = 2 আর n = 3 এর বেশি পরীক্ষায় আসবে না, এগুলো করতে পারবে। এখান থেকে তাহলে আমরা কি বের করা শিখলাম হচ্ছে কে এর একক। কে কি? আচ্ছা, কে এর নাম কি? এই কে এর আর নাম কি? হার ধ্রুবক, রাইট। এই তো পারলাম। কে এর ভ্যালু আমরা বের করতে পারলাম। এবার তোমাদের একটা সুন্দর কথা জিজ্ঞাসা করি, এটা যদি কেউ বলতে পারো আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে কেআইপির সাথে কেএসপির পার্থক্য বল। কেএসপি, কেএসপি না সরি, কেপিকেসি। কেপিকেসির পার্থক্য কি তোমরা জানো? কেআইপির সাথে কেপিকেসি পার্থক্য বলতে পারবা? কেআইপি বেসিক হইলো ডিফারেন্স কি? আয়নিক গুণফল, আর কেপি হ্যাঁ, হইলো আর কি দ্রাব্যতা গুণফল। এই কেপি দ্রাব্যতা গুণফল, কেপিকেসি। বলছে দ্রাব্যতা না, কেপি গেছি বলতে কেমন হয় ইয়া আর কি, চাপের মধ্যে আর কি, আর হলো মানে দ্রাব্যতার মধ্যে আর কি। আর কেউ অন্তরা বলতে পারবা? চাপে আর ঘনমাত্রা দুইটার মধ্যে। কেপি হলো চাপের ক্ষেত্রে আর কেসি হলো ঘনমাত্রার ক্ষেত্রে। আমি ওইটা জানতে চাইনি, আমি জানতে চাইছি যে এই কেআইপির সাথে কেপিকেসি সম্পর্ক কি বা পার্থক্য কি? কেআইপি হইলো এটা সাম্যাবস্থায় থাকবে না আর কি, আর আর কেপি গেছি হইলো সাম্যাবস্থায় থাকবে। এতক্ষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, গুড। যে এইটার সাথে আমাদের সবসময় কার সম্পর্ক আছে? ইকুইলিব্রিয়াম। আমি যে ইকিউএলবি এটা লিখলাম, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমার সব সময় একটা সাম্যাবস্থা সম্পর্ক থাকবে। কোথায়? এই যে কেপিকেসির সাথে। আর এই ক্ষেত্রে আমাদের কি হবে? সাম্যাবস্থা সম্পর্ক থাকবে। এই ক্ষেত্রেও থাকবে, বাট এই ক্ষেত্রে আমরা অন্য জিনিস বের করব। থাকবে বাট অন্য জিনিস বের করব, দেখো আস্তে আস্তে যে আসলে কি হয়। দাদা আমরা যখন, আরেকবার একটু দাদা হ্যাঁ আরেকবার একটু আমি বলেন, বলি, আমার ওয়াইফাই চলে গেছে, ডাটা হ্যাঁ দিন। দেখছি, কেপিকেসির সাথে সবসময় একটা সাম্যাবস্থা সম্পর্ক থাকবে। কেপিকেসির সাথে সবসময় সাম্যাবস্থা সম্পর্ক থাকবে। আর আমরা আগে দেখি যে কেপিকেসি কিভাবে বের করে। এ বি থেকে সিডি। আমরা কেপিকেসিটা আসলে লিখি কিভাবে, ধরো এটার জন্য কেসি লিখবো। কেসি কি হয় আসলে? উপরে থাকে হচ্ছে প্রোডাক্ট, আর নিচে থাকে কি? রিয়াক্টেন্ট। এরকম ভাবে লিখি না কেসি? উপরে থাকবে প্রোডাক্ট, নিচে থাকবে রিয়াক্টেন্ট। তাহলে এইটার কেসির ইকুয়েশন কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় যে উপরে থাকবে সি, তারপরে থাকবে ডি, তারপরে থাকবে কত? এ, তারপরে থাকবে বি। এটা কি আমার কেসি। এটা হচ্ছে আমার কেসি। যদি আমি কেপি লিখি তখন কিভাবে লেখা যাবে? একই রকম, জাস্ট শুধু সি এর জায়গায় লিখবো পি অফ সি, ডি এর জায়গায় লিখবো পি অফ ডি, আর এর জায়গায় লিখবো পি অফ এ, আর বি এর জায়গায় পি অফ বি। দেখো একটু বলা যায় কিনা, শিওর? এখানে পি মানে কি? পি হচ্ছে আংশিক চাপ, মানে সি এর চাপ কতখানি, ডি এর চাপ কতখানি, এগুলো। দেখো এইটুকু বুঝলে কিনা? সময় নেই বেশি আর, 11টার মধ্যে শেষ করতে হবে। এটা যদি হয় আমার কেপি আর কেসি, এটা আমার বিক্রিয়াটা কোন অবস্থায় আছে? বিক্রিয়াটা আছে আমার অবশ্যই সাম্যাবস্থায়। বিক্রিয়া অবশ্যই সাম্যাবস্থায় আছে। এবার আরো একটা জিনিস তোমরা জানো, আসলে এই সি বাই ডি এই জিনিস আসলে কোথা থেকে আসলো, আর এই কে সি বাই কোথা থেকে আসলো। এই জিনিসটা বুঝলে তোমাদের কেপি কেসি নিয়ে আর সমস্যা থাকবে না। তার আগে কেআইপি জিনিসটা কিরকম ছিল সেটা দেখাই। ধরো এ বি তুমি ভাঙছো, এ বি ভাঙার পরে কি তৈরি হয়েছে? এ প্লাস বি মাইনাস। কেআইপি মানে আমরা কি লিখতাম? কেআইপি মানে আমরা কি লিখতাম? আমরা লিখতাম কে। আগে লিখতাম কে, আগে কে লেখার পরে এইভাবে লিখতাম যে কনসেন্ট্রেশন অফ এ প্লাস কনসেন্ট্রেশন অফ বি মাইনাস, নিচে কি লিখতাম? নিচে লিখতাম হচ্ছে এ বি। এরপরে এই এ বি রে আমরা ধরে নিতাম এক। এরপরে কি করতাম? এইভাবে লিখতাম, এই এক লিখে এটার সাথে গুণ করে দিতাম, যে তখন আমরা পাইতাম কেআইপি। কেআইপি সমান সমান লিখতে পারতাম কনসেন্ট্রেশন অফ এ প্লাস কনসেন্ট্রেশন অফ বি মাইনাস। দেখো তো এরকম হয় কিনা, বুঝলো? এটা দেখা যায় যে, দেখো বোঝা গেল কিনা
কেআইপি হচ্ছে এইভাবে, আর এটা হচ্ছে আমাদের কেপি বা কেসি। কেআইপি তো এটা মনে আছে তো, কেআইপি। আমরা এতগুলা মানুষ, কেউ কিছু বলতেছে না, আমি কিভাবে বুঝবো বলো, বুঝছো কিনা? হেই, কথা বলো। কেআইপি আমরা এইভাবে লিখলাম। বুঝি নাই দাদা। বুঝো নাই না? বলবা তো যে বুঝো নাই। কি, এই আগের পেজ এটা বুঝছো? ধরো এই যে আগের পেজ হ্যাঁ, এটা, আগেরটা বুঝছি। হ্যাঁ। এইখানে আমরা কেআইপি যে লিখি, ধরো তুমি এইটুক বাদই দাও, টোটালি বাদ দাও। টোটালি যদি বাদ দাও তাহলে আবার একটু ঝামেলা হয়। কে যখন লিখি, কে মানে কি জানো? কে মানে হচ্ছে একটা সাম্যধ্রুবক। কে সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক মানে উপরে কে থাকে প্রোডাক্ট, নিচে কে থাকে রিয়াক্টেন্ট। এখানে আমরা এই লাইনটা কিভাবে লিখলাম? উপরে লিখছি প্রোডাক্ট, নিচে লিখছি রিয়াক্টেন্ট। উপরে প্রোডাক্ট, নিচে রিয়াক্টেন্ট। এই লাইন কেমনে লিখছি দেখো, বুঝো কিনা? উপরে প্রোডাক্ট, নিচে রিয়াক্টেন্ট, দেখো বোঝা যায় কিনা? যায়। হ্যাঁ, বুঝা যায়। এখন এবি কে আমরা কত ধরছি? 1। এবি কে ধরছি আমরা 1। কেন 1 ধরছিলাম? খেয়াল করো, আমরা যখন আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল পড়ছি, ওইখানে আমরা কি করতাম? একটা লবণ নিতাম বা চিনি নিতাম, তারপর এটা পানির মধ্যে মিশিয়ে দিতাম, তাই না? পানির মধ্যে মিশিয়ে দিতাম, এই তো। তো যখন আমরা যতটুকু আয়ন তৈরি হয়, আয়ন তৈরি হওয়া বাদে বাকি সবকিছুকে কি ধরে নিতাম? 1। যখন আমরা আয়ন তৈরি হয়, এই আয়নটুকু বাদে বাকি সবটুকু 1 ধরে নিতাম। আর এই এই ওয়ান, এটা যদি 1 ধরে নিই, তাহলে কে আর এই 1 গুণ করলে বাকিটাকে আমি লিখতে পারি কেআইপি। এই কনসেপ্ট আসলে এত ডিটেইল না জানলেও তোমাদের কিচ্ছু আসবে যাবে না এখন আর সামনে, কারণ তোমাদের কনসেপ্ট থেকে প্রশ্নই আসবে না। যদি তোমাদের মনে হয় এই লাইনটা বাদ দিতে চাও, বাদ দিতে পারো। যদি না বুঝো, বেশি কঠিন লাগলে এই লাইন বাদ দিতে পারো, বোঝার কোনো প্রয়োজন নেই। তোমরা এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো, এই লাইনটা বাদ দিতে পারবা না। কেআইপি বলতে আমরা কি লিখতাম? এই লাইনটা লিখতাম। এই লাইনটা লেখায় কোনো সমস্যা আছে কিনা তাই বলো। ধরো মাঝখানে লাইন বাদ। এই যে আমাদের ইকুয়েশন ছিল, আর মাঝখানে হচ্ছে এটা ছিল। এখন বলো কেআইপি বুঝতে পারছো কিনা? এই সব বাদ দাও, বাদ দিয়ে দেখো কেআইপি বুঝতে পারছো কিনা, কেআইপি যেভাবে লেখা থাকে। হ্যাঁ দাদা, বুঝছি। হ্যাঁ। কারণ কি, কেআইপি মানে, আইপি মানে কি ছিল? আইপি এর মানে কি? আইপি এর মানে কি? আইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, মানে আয়নের গুণফল। আইপি মানে আয়নিক প্রোডাক্ট বা আয়নের গুণফল। এখানে যে দুইটা আয়ন তৈরি হইলো, ওই আয়ন দুইটার যে ঘনমাত্রা, তার যে গুণফল, ওইটাকে আমরা বলতেছি কে আই পি। এই তো, এটা হচ্ছে আমাদের কেআইপি। আর এইখানে খেয়াল করো, কেআইপির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাকে কনসিডার করি? প্রোডাক্ট। কাকে কনসিডার করি না? রিয়াক্টেন্ট। দেখছো, কেআইপির ক্ষেত্রে প্রোডাক্টকে কনসিডার করি, রিয়াক্টেন্টকে কনসিডার করি না। আরো ভালোভাবে খেয়াল করো, দেখো কি হয় এখানে। আমরা কেআইপি তে সবসময় না একটা কি নেই, সল্ট নিই, বা যাই না, সল্টই থাকে। এই সল্টটাকে নেওয়ার পরে কি করি? আয়নে ভাঙি। একটা সল্ট নেই, এই সল্টটাকে নেওয়ার পরে আয়নে ভাঙি। দেখো এটুকু বোঝা গেল কিনা, যে কেআইপি তে সবসময় আয়নের ঘনমাত্রার গুণফল নিয়ে কাজ করি, আর এবি তে আমরা হচ্ছে সল্ট নিয়ে কাজ করি, যে সল্টটাকে ভাঙি। আর এখানে রিয়াক্ট্যান্ট নিয়ে কাজ হয় না, প্রোডাক্ট নিয়ে কাজ হয়। এবার কেপি কেসিতে চিন্তা করো কি করছি। কেপি কেসি কে, কেপি বা কেসি, এই দুইটাকে আমরা বলতে পারি সাম্য ধ্রুবক। সাম্য অবস্থার একটা ধ্রুবক হচ্ছে আমাদের কেপি কেসি। এক্ষেত্রে আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করি, রিয়াক্ট্যান্ট নিয়েও কাজ করি। আরো খেয়াল করো, এখানে কিন্তু আমরা কোনো লবণ নেই না। এখানে আমরা কেমন বিক্রিয়া করি? এখানে আমরা লবণ নিয়ে কাজ করি না, এখানে দুইটা যোগ যোগ হইতেছে, দেখছো? এ আর বি দুইটা যোগ হচ্ছে। তার মানে বেসিক ডিফারেন্স হচ্ছে
এইখানে আমরা শুধু আয়ন নিয়ে কনসিডার করি না, এখানে আয়ন নিয়ে কনসিডার করি না, কিন্তু এখানে শুধুমাত্র কাকে কনসিডার করি? আয়ন কনসিডার করি। এইখানে এ, বি, সি, ডি যারা যারা আছে সবাইকে নিয়ে কাজ করি, কিন্তু এখানে আমরা সবাইকে নিয়ে কাজ করি না। এইটা কি কোনো সাম্য ধ্রুবক? না, এটা কোনো সাম্য ধ্রুবক না। এটা হচ্ছে একটা গুণফল, কে আইপি হচ্ছে একটা গুণফল। কাদের গুণফল? যে আয়নগুলা তৈরি হবে সেই আয়নগুলার ঘনমাত্রার গুণফল। আর এই যে কেপি কেসি কি, কেপি কেসি হচ্ছে আমার সাম্য ধ্রুবক। আর এখানে শুধু আয়ন নিয়ে কাজ করবো না, সবকিছু নিয়ে কাজ করবো। এই তো। এখন আমাদের লাভ কি? ফাইনালি লাভ হচ্ছে জিনিসটা এরকম যে কেপিকেসি থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, আর কেআইপি থেকে কি সিদ্ধান্তে আসতে পারি। কেআইপি থেকে সিদ্ধান্তে আসতে পারি কি বলতে পারবা? কোনো একটা জিনিস তলানি পড়বে কি পড়বে না, মানে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, এটা আমরা ডিটারমাইন করতে পারি। সম্পৃক্ত না অসম্পৃক্ত, নাকি অতিপৃক্ত, এটা আমরা কেআইপির সাথে কার তুলনা করে বুঝতে পারি। কেআইপির সাথে কার তুলনা করি? কেএসপি। একটা ভ্যালু দেওয়া থাকে স্ট্যান্ডার্ড, এটার সাথে তুলনা করে বুঝতে পারি যে এটা তলানি পড়বে নাকি পড়বে না, না কেমন অবস্থায় আছে। আর কেপিকেসি দিয়ে কি বুঝতে পারি? কেপিকেসি দিয়ে বুঝতে পারি আমাদের ইকুইলিব্রিয়ামটা কোন অবস্থায় আছে। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা কোন অবস্থায় আছে। কোন অবস্থায় মানে কি? এটা কি ডান দিকে বেশি সরে আছে না বাম দিকে বেশি সরে আছে, এই জিনিসটা আমরা কেপিকেসি দিয়ে বুঝতে পারি। আরো যদি পার্থক্য বলতে চাই তাহলে এখন আমরা পার্থক্যগুলা এক পেজে লিখতে পারি। যেমন এখানে আমরা শুধুমাত্র আয়ন নিয়ে কাজ করি, আর এখানে আমরা কি নিয়ে কাজ করি? সবকিছু, এভরিথিং। এখানে আমরা সবকিছু নিয়ে কাজ করি, রিয়াক্ট্যান্ট নিয়েও কাজ করি, প্রোডাক্ট নিয়েও কাজ করি। এখানে আমরা রিয়াক্ট্যান্ট নিয়েও কাজ করি, প্রোডাক্ট নিয়েও কাজ করি। বাট কেআইপি তে কি করি? শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করি, রিয়াক্ট্যান্ট নিয়ে কাজ করি না। এখানে রিয়াক্ট্যান্ট নিয়ে কাজ করি না। দেখো, এই ছিল হচ্ছে তোমার কেআইপির সাথে কেপিকেসির পার্থক্য, যে দুইটা সম্পূর্ণই আলাদা অ্যাপ্লিকেশন। তাহলে কেপি কি হবে বা কেসি কি হবে? উপরে থাকবে প্রোডাক্ট, নিচে থাকবে রিয়াক্ট্যান্ট। এখন কেপি কেসি থেকে কেমন প্রশ্ন আসে খেয়াল করো। এ, এটা হচ্ছে কেপি কেসির প্রশ্ন। হুম, এটা হচ্ছে কেপি কেসির প্রশ্ন। এইভাবে আসে যে তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে এ, বি, সি, ডি, যে এ লিকুইড ছিল, বি সলিড ছিল, সি লিকুইড আর ডি লিকুইড। এখন আমাদের কেসি এর ইকুয়েশন লিখতে বলছে। কেসি এর ইকুয়েশন কিভাবে লিখবো? দেখো, উপরে কি লিখবো? আমরা জানি কেপি বলো বা কেসি বলো, উপরে কি থাকে? উপরে থাকে প্রোডাক্ট, নিচে থাকে রিয়াক্টেন্ট, মানে উপরের উৎপাদ নিচে বিক্রিয়ক। এখন আমাদের কে ছিল? সি ছিল, ডি ছিল, লিখলাম সি, লিখলাম ডি, লিখলাম। নিচে ছিল এ, বি, নিচে এ লিখলাম, বি লিখলাম, কিন্তু বি লেখার পরে কাটা দিয়ে দিলাম কি জন্য? কারণ হচ্ছে খেয়াল করো এখানে কি অবস্থায় আছে? বি সলিড অবস্থায় আছে। একটা সলিড জিনিসের ঘনমাত্রা কত হবে বলতে পারো? একটা সলিড জিনিসের ঘনমাত্রা কত হবে? তুমি চা বানাইলা, চায়ের মধ্যে একটা দানা পড়ে গেল, কোনো কিছু বালি পড়লো বা হচ্ছে ময়লা পড়লো বা সলিড কিছু পড়লো, তখন ওইটার ঘনমাত্রা কত হবে? একই থাকবে। একই থাকবে, হ্যাঁ, ওর ঘনমাত্রা চেঞ্জ হবে না। এই জন্য দেখো আমরা ওর ঘনমাত্রা 1 ধরে নিছি। তাহলে আলটিমেটলি আমার কেসির ইকুয়েশন আমরা বুঝতে পারলাম, উপরে থাকবে সিডি, নিচে থাকবে এ। এই তো। আর এই প্রশ্নগুলো খুব বেশি আসে এমসিকিউতে। ইন কেস অফ গ্যাস অ্যান্ড লিকুইড ইন রিয়াকশন, তার মানে আগে ছিল সলিড লিকুইড, এখন আছে গ্যাস আর লিকুইড। এক্ষেত্রে দেখো আমরা আবার সবকিছু লিখলাম, কিন্তু লেখার পরে কারে বাদ দিয়ে দিলাম? লিকুইডে বাদ দিয়ে দিলাম। কেন লিকুইডকে বাদ দিলাম? কারণ এখানে আমার গ্যাস আছে, এই জন্য শুধু গ্যাস নিয়ে চিন্তা করবো। আর এখানে আরো খেয়াল করো, এই আগের বার লিখলাম কেসি, আর এবার কি লিখলাম? কেপি। কেন? কেসি হচ্ছে আমরা কার জন্য ইউজ করি? ঘনমাত্রার জন্য বা কনসেন্ট্রেশনের জন্য, লিকুইডের জন্য। আর কেসি ইউজ করি লিকুইডের জন্য। আর কেপি কার জন্য ইউজ করি? প্রেশার, গ্যাস, প্রেসার বা চাপ। গ্যাসের জন্য, হ্যাঁ। এইটুক আমরা পারছি। তাহলে যদি আমাদের লিকুইড, গ্যাস আর হচ্ছে লিকুইড একসাথে থাকে,
সেক্ষেত্রে হচ্ছে আমরা লিকুইড বাদ দিব। আর যদি সলিড আর লিকুইড একসাথে থাকে সেক্ষেত্রে আমরা সলিড বাদ দিব। আর লাস্ট হচ্ছে কি দেখো, সলিড লিকুইড গ্যাস একসাথে থাকলে কি হবে? সেক্ষেত্রে সলিডও বাদ, লিকুইডও বাদ, শুধুমাত্র গ্যাস থাকবে। এই তো, এখানে দেখো আমরা একটা চার্ট বানিয়েছি যে প্রেজেন্স, সলিড আর লিকুইড যদি একসাথে থাকে তাহলে লিকুইড রাখবো, লিকুইড আর গ্যাস একসাথে রাখলে গ্যাস রাখবো, সলিড আর গ্যাস একসাথে থাকলে গ্যাস রাখবো, সলিড লিকুইড গ্যাস একসাথে থাকলে শুধুমাত্র গ্যাসকে রাখবো। যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের আমি একটা প্র্যাকটিস দিই। দাঁড়া না। হ্যাঁ, বল। এটার জন্য আমার কে এর ইকুয়েশন কি হবে? এটার জন্য আমার কে এর ইকুয়েশন কি হবে? কে এর ইকুয়েশন কত সি। হবে? সি হবে? শিওর? হ্যাঁ। মানে কি এরকম? মানে কি বলতেছে এইটা হবে হচ্ছে এইরকম? দেখো তোমরা দাদা একমত সি কিনা। হবে। সরি, বুঝিনি। সি হবে দাদা। বি? সি হবে দাদা। পি? ও, সি এখানে সি। পি হবে। সি মানে ও যে নিচে একটা সি হবে তাই বলতেছো? না, আনসারটা কি সি হবে বলতেছি। ও, তা আমি তো লিখলামই অ্যান্সার, যে এটা হবে কিনা আমি জিজ্ঞাসা করছি তোমারে, তুমিও বলতেছো তাহলে ওর মতোই হবে। হ্যাঁ তুমিও দাদা, তাহলে বলছো ওর মতো হবে। সিয়ন্তি বলো কি হবে? অনেক, দেখো এখানে কোনো ভুল আছে কিনা। তাহলে কেপি আর কেসি উল্লেখ থাকবে না? এই যে ও একটা ভালো পয়েন্ট ধরছে যে কেপি এর কিছু উল্লেখ থাকবে কিনা। হ্যাঁ, যদি তোমাদের প্রশ্নে শুধু কে বলে দেয় বা তোমাদের প্রশ্নে কেউ বলবে না, আমি তোমাদের প্রশ্নে বলে দিলাম কি সাম্য ধ্রুবক কি হবে, সাম্য ধ্রুবক কি হবে এটাও বলতে পারি। তোমার কেপি লিখবা না কেসি লিখবা এটা নিচের বুদ্ধি থেকে লেখা লাগবে। কেপি হবে না কেসি হবে তোমার নিচে থেকে লেখা লাগবে। তাহলে বলো কিভাবে কি, কেপি লিখবো না কেসি লিখবো? কি লিখবো? কেপি দাদা। হ্যাঁ, কেপি। এখন তুমি যে জিনিসটা বললা, তোমরা বাকি দুইজন তোমরা কি আর কেউ দ্বিমত করতে চাও? সিয়ন্তি আর অনিক, নাকি তোমরা একমত ওরা ওরা যেটা বললো অ্যান্সারের সাথে? জানি না দাদা। আহা, এইভাবে বললে হবে? এটা ভুল। এটা কেন ভুল দেখো, প্রথম কথা, এখানে কে কে একসাথে আছে? সলিড লিকুইড গ্যাস একসাথে আছে, তার মানে আমরা বাদ দিব কারে? সলিড লিকুইড গ্যাস একসাথে থাকলে বাদ 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 লিকুইড আর বাদ, সলিড। এইভাবে না, লিকুইড আর সলিড বাদ। তাহলে আমরা কে কি লিখবো? গ্যাস থাকে তাহলে কেপি লিখবো। আমরা কেপি কি জানি, উপরে কি থাকে? প্রোডাক্ট। নিচে কি থাকে? এভাবে জানি না? দেখো, এই লাইন তো জানি। এই, এটা তো লেখা যায় নাকি উপরে প্রোডাক্ট নিচে রিয়াক্টেন্ট? তাহলে আমাদের এইখানে প্রোডাক্টের মধ্যে কি একটাও নিতে পারবো? পারবো না। সেক্ষেত্রে উপরে কত লিখবো? 1। আর রিয়াক্ট্যান্টের মধ্যে শুধু সি যাবে, এজন্য নিচে কি লিখবো? সি। বাট সিটা কিভাবে লিখবো? এই যে পি অফ সি। কেন পি অফ সি লিখলাম? কারণ এটা হচ্ছে আমাদের চাপ। আর যদি এইটাকেই আমরা কেসি এর জন্য লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? কেসি সমান সমান কি লিখবো? 1 / কনসেন্ট্রেশন অফ সি। দেখো বোঝা গেল কিনা? তোমাদের ভুল কোথায় হয়েছিল বুঝছো? তোমরা প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট জিনিসটাকে আপ ডাউন উপর নিচ করে ফেলছো। অন্তরার কাছে কি ভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে? উদ্ভাসের ভার্সিটির প্রশ্ন ব্যাংক? না দাদা। হুম, ঠিক আছে।
হুম, না, আজকে আর এসিড খাওয়া শুরু করা গেল না। তো এত পড়া। নেক্সট দিন তাহলে ওই যে এসিড খাওয়া পড়ানোর আগে এই চ্যাপ্টার শেষ করা লাগবে, মানে এই চ্যাপ্টার এই পার্টটা শেষ করা লাগবে। তোমরা বইটা দেখো নিজে কতটুকু পারো, পড়তে থাকো। কি বলবো বলো? আর দেখ, এই সপ্তাহে আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো যেদিন হয়। এসিড খার কি তোমরা পড়ছো আগে? এসিড খার কেমন পারো? আর কি আইডিয়া থাকতো যে কয় ক্লাস লাগবে? একজন একজন করে বলো তাড়াতাড়ি। মানিক, এসিড খার পারো? এসিড খারের ম্যাথ পিচ কেমনে বের করে, থিওরি গুলা জি দাদা, পড়ছিলাম তো। পড়ছো না? অন্তরা তো মনে হয় পড়ছো, সিয়ন্তি পড়ছো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তোমরা এক কাজ করবা, এই যে যতটুকু পড়াইলাম এই যে এই পর্যন্ত একবার দেখে রাখার চেষ্টা করবা। এই বইতে কি কি আছে, তোমাদের যাদের কাছে বই আছে, এই তো দেখো। আর নেক্সট দিন এগুলা পড়াই দিব যা বাকি আছে। 11টার বেশি বেজে গেছে, আর বাইরে যেতে হবে। আর হচ্ছে তোমাদের ওই যে যদি কোনো ম্যাথের সমস্যা থাকে, এই প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো। প্রশ্ন ব্যাংকের মধ্যেই মোটামুটি প্রায় সব কনসেপ্ট দেওয়া আছে। প্রশ্ন ব্যাংক সলভ করতে গেলে যদি কোনো সমস্যা হয় তখন ওই মেসেজ দিও, কারণ তা নাহলে উত্তর দেওয়া সম্ভব না। মানে আমি তো জানবো না তোমার কোনটা সমস্যা। মানে যদি প্রবলেম পাঠাও, আমি যদি না পারি দেখবে তোমাদের সাথে যারা পারে ওদেরকে সলভ করে দিতে পারে, কিন্তু নিজেরা একটু উদ্যোগী হও। আর অন্তরা, তোমার প্রবলেম সলভ হয়েছিল? হ্যাঁ দাদা, হয়েছে। সুমি দিদি কথা বলতে হয়েছে পরে। ঠিক আছে, এই তো, ভালো থাকো, টাটা।